আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের এইচএসসি বায়োলজি অল ইন ওয়ান কোর্সের 5 নম্বর ক্লাসে, অর্থাৎ প্রথম পত্রের প্রথম অধ্যায়ের 5 নম্বর ক্লাসে। আজকের ক্লাসটা আসলে খুবই বেশি স্পেশাল। আমি কিন্তু গত 4 পর্বে এই কথা বলি নাই, আজকের পর্বে প্রথমবারের মতো আমি এই কথাটা বলছি। কারণ আজকের পর্বে আমাদের অঙ্গাণু যে পার্টগুলো আছে, অর্থাৎ এই অধ্যায়ের অঙ্গাণু রিলেটেড যে অংশগুলো ছিল সেগুলো শেষ হয়ে যাবে এবং তুমি নিজেকে ডিসকভার করবা কয়েক মাস পরে গিয়ে বলো, বা একদম অ্যাডমিশনের যখন এন্ড, মানে তোমার এইচএসসি জার্নি এন্ড হয়ে যাচ্ছে, তখনও তুমি নিজেকে ডিসকভার করবা যে তোমার আশেপাশের সবাই বলতেছে প্রথম অধ্যায় মনে রাখা অনেক কঠিন, প্রথম অধ্যায় অনেক বড়। এইচএসসি যারা পরীক্ষা দিচ্ছে তাদের কাছে শুনে দেখতে পারো, তারা সবার আগে প্রথম অধ্যায়টা বাদ দিয়ে দেয়। যে কোনো অ্যাডমিশন কোচিংয়ের শুরুতে কখনোই প্রথম অধ্যায় দিয়ে শুরু করা হয় না। তো আজকে আমরা সবার থেকে আলাদা হয়ে এমন একটা পদ্ধতি বের করব যেন এই প্রথম অধ্যায়ের যে এতগুলো অঙ্গ আছে এবং এতগুলো অঙ্গের যে এতগুলো, যদিও এখানে তাও কিছু টপিক মিসিং আছে, যেরকম প্রকারভেদ, আকার আকৃতি, লাস্টের দিকের অঙ্গাণুগুলোতে এইগুলো নাই দেখে এখানে মিসিং আছে, বাট প্রকারভেদ, আকার আকৃতি, সংখ্যা, এরকম আরও টার্ম আছে। সো এতগুলো টার্ম আসলে আমরা কিভাবে মনে রাখবো সেই পদ্ধতিটা মূলত আজকের ক্লাসে আমরা শিখব, যেটা বাকি সবার থেকে আমাদেরকে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। কারণ তুমি যখন দেখবা যে বাকিদের থেকে তুমি এটা এত সুন্দর করে পারছো, তোমার কনফিডেন্স এমনিই বিল্ড হয়ে যাবে। তোমার বাদবাকি অধ্যায়গুলো তো এমনি, এইটার থেকে তো বাদবাকি অধ্যায়গুলোর ভেজালটা কম্পারেটিভলি কম, অ্যাটলিস্ট বোটানিতে। সো তুমি নিজেই আত্মবিশ্বাসী হয়ে বায়োলজিতে পরে ভালো করতে পারবা, আমার কিচ্ছু করার প্রয়োজন হবে না, ঠিক আছে? আর তোমাদের সবাইকে অভিনন্দন যারা গত পর্বের উইকলি এক্সামে মানে কোশ্চিন আমি নিজের হাতে করছিলাম। সো কিছু কোশ্চিন প্রথমবার, যেহেতু আমি কোশ্চিন খুব একটা কঠিন করিও নাই, বাট তারপরেও কিছু কোশ্চিন একটু প্যাঁচানো ছিল, তোমরা সেটার অ্যান্সার করতে পেরেছো। অনেক 5জন স্টুডেন্ট 25-এ 25 পেয়েছো এবং 24, 23, 22 প্রথম 100-র মধ্যে যারা ছিল তারা ম্যাক্সিমামই 22 পর্যন্ত গিয়েছো। আসলে এখনকার স্টেজে তুমি 15টা এমসিকিউ পারলেও অনেক বেশি। সো এত ভালো তোমরা মানে করেছো, আমি সত্যি অনেক গর্বিত বোধ করছি যে তোমরা আমার স্টুডেন্ট এবং তোমরা হচ্ছে রেগুলারলি মনোযোগ দিয়ে পড়াশোনা করো। এই জিনিসটাই জাস্ট ধরে রাখতে হবে, ইন্টারে কিন্তু পড়াশোনাটা ধরে রাখাই মেইন চ্যালেঞ্জ। প্রথমের দিকে আমরা বইয়ের একদম শব্দ না অক্ষর খুঁটে খুঁটে পড়ি, তারপরে গিয়ে কি হয়, ওই একটা জায়গায় অতিরিক্ত এফোর্ট দিয়ে ফেলাই না, পরে গিয়ে আমাদের আর না বেসিক বুঝতে ইচ্ছা করে না মুখস্থ করতে ইচ্ছা করে। কারণ দিন শেষে যদি আমার বইটা আত্মস্থ না থাকে তাহলে আমার আসলে কিছুই ভালো লাগবে না, ঠিক আছে? এটা আমি প্রথম দিন থেকে জানি। সো প্রথমে তোমরা যেটা দিলে খুশি হবা, আমি তোমাদেরকে সেটা দিব না। যেটা তোমাদের আলটিমেটলি লাইফে গিয়ে কাজে লাগবে আমি তোমাদের কিন্তু সেটাই দিব। আশা করি অনেকগুলো কথা বলেছি, বাট আমার কথা শোনা যাচ্ছে কিনা আমি চেক করে নেই নাই। ওয়ালাইকুম আসসালাম, আশা করি আমার কথা তোমরা শুনতে পাচ্ছ, ঠিক আছে? ওকে রিয়াদ, 20টা হয়েছে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, খুবই ভালো হয়েছে। তুমি যদি জেনুইনলি নিজে না দেখে 20টা পেরে থাকো, তুমি বেস্ট, আমি বলতেছি তুমি বেস্ট, ঠিক আছে? আচ্ছা শোনা যাচ্ছে, কেউ একটু বলো। সবার তো আছে বিভিন্ন, আচ্ছা বুঝছি, মানে শোনা যাচ্ছে, যেহেতু সবার কোনো কনসার্ন নাই তার মানে বোঝা যাচ্ছে শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। সো আজকের ক্লাসের এই লাস্টের টপিকটাই আসলে হচ্ছে আমাদের এই অধ্যায়ের গেম চেঞ্জার আমরা বলতে পারি, কারণ এই টপিকটা আমরা একটা খুবই স্মার্ট পদ্ধতি দিয়ে শিখবো। সো সেটা দেখিয়ে দিব আজকের ক্লাসে। প্রথম যে 6টা অঙ্গাণু আছে, তোমরা একটা জিনিস শুরুতেই আমি বলে দিচ্ছি, তোমাদের কাছে মনে হতে পারে আপু অনেকগুলো অঙ্গাণু পড়াচ্ছে, এত মনে রাখবো কিভাবে? তোমরা একটু মনে করে দেখবা যে আমি প্রথমে 4টা অঙ্গাণু পড়িয়েছিলাম, সেই 4টা অঙ্গাণু বেশ ইম্পর্টেন্ট। তারপরে গত ক্লাসে তো তোমরা খুব আরামে আরামে মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিড পড়ছো, সেটা আমি বুঝতে পারছি। আজকের ক্লাসে তোমাদের নিউক্লিয়াসটা বাদ দাও, 5টা অঙ্গাণু দেখে মাথা নষ্ট করার দরকার নাই, কারণ এই 5টা অঙ্গাণুই শুধুমাত্র আমরা এমসিকিউ এর জন্য পড়ব। এই 5টা অঙ্গাণুই সেন্ট্রিওল থেকে মাঝে 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 সৃজনশীল আসে, মানে খুবই রেয়ার কেসে সেন্ট্রিওল থেকে সৃজনশীল আসে, বাট মেনলি আমরা পুরোটাই এমসিকিউর জন্য পড়ব। শুধুমাত্র নিউক্লিয়াস যেটা, এইটা আমরা সৃজনশীলের গ ঘয়ের জন্য পড়ব। তার মানে আমরা বুঝতে পারছি যে আজকের ক্লাসটা, এই অংশটা আমরা ফুললি এমসিকিউর জন্য ডেডিকেটেডলি পড়বো। তাহলে আমরা কি করব, আমরা আপুর সাথে ক্লাসে সব কিছু হচ্ছে বুঝে নিব এবং পরে জাস্ট সেগুলো হচ্ছে একটু মানে এমসিকিউর জন্য আমরা পড়ার চেষ্টা করব। হ্যাঁ, বেশি প্রেশার দিয়ে পড়া আমাদের লাগবে না। ফাইন।
সো আমরা প্রথমে পড়ছি সেন্ট্রিওল, যেটার সেন্ট্রোজোম, সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রিওল এগুলো নিয়ে আমাদের অনেক মানে কনফিউশন থাকে, এগুলো সব কিছু আশা করি আজকে ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথমে আমরা পড়ছি প্রধানত প্রাণী কোষে এবং কিছু সংখ্যক উদ্ভিদ কোষে সেন্ট্রিওল অ্যাকচুয়ালি প্রাণী কোষের বৈশিষ্ট্য, এটা কিন্তু আমরা জানি, কারণ কোষ বিভাজনে এই সেন্ট্রিওল থেকে মানে সেন্ট্রিওলটা দুই ভাগে ভাগ হয় এবং সেখান থেকে অ্যাস্টার রশ্মি তৈরি হয়। এই অ্যাস্টার রশ্মিটা আমাদের কোষ বিভাজনের জন্য অত্যন্ত প্রয়োজন, বিশেষ করে প্রাণী কোষের ক্ষেত্রে। তাহলে বলতে পারো যে আপু উদ্ভিদ কোষে তো সে অ্যাস্টার রশ্মি থাকে না, তাহলে উদ্ভিদ কোষে কিভাবে কোষ বিভাজনটা হচ্ছে? উদ্ভিদ কোষে এই কাজটা আমাদের মাইক্রোটিউবিউলস করে ফেলে। আমরা আজকের ক্লাসে মাইক্রোটিউবিউলস নিয়েও পড়াশোনা করব। তো মেইন কথা হচ্ছে আমাদের প্রাণী কোষে সেন্ট্রিওলটা মেইন ক্যারেক্টারিস্টিক্স। কিছু সংখ্যক উদ্ভিদ কোষ যারা আবার পিওরলি উদ্ভিদ না বা পারফেক্টলি উদ্ভিদ না, তাদের কোষে আমরা সেন্ট্রিওলটা পাই, যেটা নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে এবং স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন। খুবই ইম্পর্ট্যান্ট, সেন্ট্রিওল কিন্তু নিজেই নিজের প্রজনন করতে সক্ষম। আর আরেকটা এখানে হচ্ছে সেন্ট্রিওলের গঠন সম্পর্কে লেখা আছে, ফাঁপা নলের মতো ত্রয়ী। এইটা আমরা গঠনে গিয়ে ডাইরেক্ট পড়ি, এখানে আমরা এটা স্কিপ করি যেহেতু এখন শুরুতে আমার এটা নিয়ে কথা বলার দরকার নাই। তো মেইন কথা, যখন কোনো একটা মানে অঙ্গাণুর সংজ্ঞা দেয়, সেটা আসলে ওই অঙ্গাণুর গঠন, ওই অঙ্গাণু কোথায় পাওয়া যায়, দুই জায়গায়। একটা হচ্ছে কোন ধরনের জীবকোষে পাওয়া যায়, যদি হয় যে যেমন মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া আসলে সব জায়গায় পাওয়া যায়, তারপরেও মাইটোকন্ড্রিয়া কিন্তু আদি কোষে পাওয়া যায় না, শুধু প্রকৃত কোষে পাওয়া যায়। সো কোন টাইপের কোষে পাওয়া যায় এবং নিউক্লিয়াস মানে কোষের কোথায় পাওয়া যায়, মানে কোষের ভেতরের কোন জায়গায় পাওয়া যায়, এরপরে ওইটার গঠন এবং বৈশিষ্ট্য। মোদ্দা কথা, তুমি একটা সংজ্ঞা কখনোই মুখস্থ করবা না, তুমি যে বৈশিষ্ট্যগুলো জানো সেই বৈশিষ্ট্যগুলো অল্প অল্প করে লিখে, 4-5টা বৈশিষ্ট্য অল্প অল্প করে লিখে তুমি একটা সংজ্ঞা দিবা। এটা ইউনিভার্সাল ট্রুথ ফর অ্যানি কাইন্ড অফ সংজ্ঞা, মানে নট অনলি ফর বায়োলজি, যে কোনো ধরনের সংজ্ঞা মানে হচ্ছে ওই জিনিসটার বৈশিষ্ট্য, ঠিক আছে? আর যখন তুমি সংজ্ঞা জানো, তার মানে অটোমেটিকলি তুমি সেটার 5টা থেকে 6টা বৈশিষ্ট্য জানো। তো এরপরে আমরা জানছি যে আমাদের সেন্ট্রিওলকে আমরা ডিপ্লোসোমও বলে থাকি। কেন? কারণ ডাই মানে হচ্ছে 2, সো ডিপ্লোসোম এই কারণে বলে কারণ সেন্ট্রিওল সবসময়ই জোড়ায় জোড়ায় অবস্থান করে। তোমরা খেয়াল করো, সেন্ট্রিওল হচ্ছে জোড়ায় জোড়ায় অবস্থান করছে, ঠিক আছে? তো সেন্ট্রিওল যেহেতু জোড়ায় জোড়ায় অবস্থান করে এবং এক জোড়া সেন্ট্রিওলকে আমরা ডিপ্লোসোম বলি, মানে সেন্ট্রিওলকে ডিপ্লোসোম বলি না, এক জোড়া সেন্ট্রিওলকে ডিপ্লোসোম বলি। ফাইন। এরপরে আমরা চলে আসি আবিষ্কার। অ্যাজ ইউজুয়াল আমরা আবিষ্কারগুলো এত বেশি প্রায়োরিটি দিয়ে পড়বো না। এখানে বেন্ডেন সেন্ট্রিওল আবিষ্কার করেন এবং বোভেরি হচ্ছে সেন্ট্রিওল নামকরণ এবং বিস্তৃত বিবরণ দেন। তো বিস্তৃতি আমরা অলরেডি পড়ছি, এটা নিউক্লিয়াসের খুব কাছাকাছি থাকে। কোথায় কোথায় সেন্ট্রিওল থাকে আর কোথায় কোথায় সেন্ট্রিওল থাকে না, এটা থেকে বিগত বছরে অ্যাডমিশনে প্রচুর কোশ্চিন আসছে, যেটা তোমরা টপার্স ব্লুপ্রিন্টের কোশ্চিন ব্যাংক সেকশনে দেখতে পারবা যে অনেক কোশ্চিন এটা থেকে এসে গিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি, আমরা অলরেডি জানি যে প্রাণী কোষে সেন্ট্রিওলটা থাকে। এছাড়াও তোমরা একটু খেয়াল করবা, তোমরা যারা উপক্রমণিকার ক্লাস করছো তারা জানো যে আমাদের বইয়ের যে সিকোয়েন্স আছে, শৈবাল, ছত্রাক, বায়োফাইটা, ট্রেইডোফাইটা, নগ্নবীজি, আবৃতবীজি, তার মধ্যে আবৃতবীজিটা কিন্তু সবচেয়ে উন্নত। তো আবৃতবীজি যেহেতু উন্নত, তার মানে আবৃতবীজি কিন্তু একটা পারফেক্ট কি একটা উদ্ভিদ। সো আমরা আগেই বলছি যে সেন্ট্রিওল একটা উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য না, সেন্ট্রিওল অ্যাকচুয়ালি একটা প্রাণী কোষের বৈশিষ্ট্য। তাহলে যে পারফেক্ট উদ্ভিদ, যে খুব হাই প্রোফাইল উদ্ভিদ, তার কিন্তু সেন্ট্রিওলটা থাকবে না। সেন্ট্রিওল থাকবে তাদের যারা অতটা হাই প্রোফাইল উদ্ভিদ না, যেরকম হচ্ছে শৈবাল, তারপর হচ্ছে যে বললাম মস, শৈবাল, ছত্রাক, মস, ফার্ন মানে ব্রায়োফাইটা, ট্রেইডোফাইটা, নগ্নবীজি, এগুলোতে আমাদের সেন্ট্রিওলটা থাকবে। অপরদিকে যেহেতু সেন্ট্রিওল কিন্তু আমরা জানি যে আদিকোষেও থাকে না, সো আদিকোষের টার্মটা উল্লেখ করেছে, এবং ইস্ট কিন্তু এক ধরনের ছত্রাক যেটা এককোষী ছত্রাক, আবার ডায়াটোমা এক ধরনের শৈবাল যেটা হচ্ছে এককোষী শৈবাল। তো তার মানে শৈবাল এবং ছত্রাকের মধ্যে যারা আবার অনুন্নত, আমি কিন্তু আগেই বলছি যে শৈবাল এবং ছত্রাকে কিন্তু এটা থাকে, বাট যারা শৈবাল এবং ছত্রাকের মধ্যে অনুন্নত তাদের মধ্যে আবার আমরা দেখতেছি যে এটা অনুপস্থিত থাকে। সো এই জিনিসটা খুবই ভালো করে মনে রাখতে হবে যে কোথায় কোথায় আমাদের সেন্ট্রিওল থাকছে আর কোথায় কোথায় সেন্ট্রিওল থাকছে না, যেটা আমি অনেকটা লজিক্যালিও তোমাদেরকে বলার কিন্তু চেষ্টা করলাম। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের ভৌত গঠন। ভৌত গঠনটা খুবই সহজ, খুবই সিম্পল। তো প্রথমে আমরা সেন্ট্রিওলের ভৌত গঠনটা দেখছি। তুমি যদি বামের ছবিটা খেয়াল করো, বামের ছবিতে এইটা এবং এইটা হচ্ছে মূলত সেন্ট্রিওল, ঠিক আছে?
অনেক সময় স্লাইড বানানোর সময় দাগ দুগে ভুল হয়ে যায়। এইটা আসলে সেন্ট্রিওল, হ্যাঁ এইটা সেন্ট্রিওল। এই জিনিসটাকে যদি আমরা একটু জুম করি তাহলে জিনিসটা হচ্ছে এরকম। তো প্রথমে আমরা আগে সেন্ট্রিওলের গঠনটা স্পেসিফিক্যালি দেখতেছি। এখানে বলতেছে একটা প্রাচীর বা সিলিন্ডার বা হচ্ছে ওয়াল থাকে, মানে সিলিন্ডার ওয়াল থাকে, একটা প্রাচীর থাকে, তারপর হচ্ছে ত্রয়ী অনুনালিকা বা ট্রিপ্লেটস থাকে এবং যোজক বা লিঙ্কার থাকে। এই তিনটা একত্রিত হয়ে আমাদের সেন্ট্রিওলটা গঠন করে। তো এটার স্ট্রাকচারটা আমরা এখন একটা একটা করে দেখব। প্রথমে আসি ত্রয়ী অনুনালিকা এবং উপনালিকা। তাহলে এখানে দুইটা টার্ম আছে, একটা হচ্ছে অনুনালিকা আর একটা হচ্ছে উপনালিকা। সো এই দুটার মধ্যে ক্লিয়ার পার্থক্যটা আমাদের আগে বুঝতে হবে। তোমাদেরকে আমি সবসময় বলেছি উপ মানে হচ্ছে কোনো একটা কিছুর উপাংশ, মানে কোনো একটা কিছুর অংশ, ঠিক আছে? তাহলে তোমরা দেখো সেন্ট্রিওলের প্রাচীর 9টি ত্রয়ী অনুনালিকা দিয়ে তৈরি। মানে বিষয়টা হচ্ছে এ বি সি নামে 3টা উপনালিকা থাকে। কি থাকে? 3টা উপনালিকা থাকে। আমি একদম সংক্ষেপে আঁকাচ্ছি যেন বুঝতে সুবিধা হয়, কারণ এটা ছবি তোমাদের কোথাও আঁকা লাগবে না। সো এই 3টা কি? এই 3টা হচ্ছে আমার উপনালিকা। উপনালিকা, এই 3টা উপনালিকাকে যখন আমি একদম ক্লোজলি এইভাবে কানেক্ট করে দিচ্ছি, এভাবে কানেক্ট করে দিচ্ছি, এই 3টা উপনালিকাকে আমি একসাথে বলছি হচ্ছে অনুনালিকা। অনুনালিকা। তাহলে অনুনালিকার একটা অংশ হচ্ছে উপনালিকা। এই কথাটা ক্লিয়ার কিনা? অনুনালিকার 3টা উপনালিকা দিয়ে তৈরি। একটা অনুনালিকা 3টা উপনালিকা দিয়ে তৈরি। আমরা কিভাবে মনে রাখবো? উপনালিকা মানে হচ্ছে কোনো কিছুর উপাংশ, মানে কোনো কিছুর অংশ। সো অনুনালিকার অংশ হচ্ছে আমাদের উপনালিকা এবং সেটা হচ্ছে 3টা উপনালিকা, ঠিক আছে? এবং 3টা উপনালিকার নাম আমরা পরে দেখব, বিজ্ঞানীরা নাম দিয়েছেন এ বি সি। ওকে ফাইন। এবং এরকম অনুনালিকা কয়টা আছে? এরকম অনুনালিকা হচ্ছে 9টা আছে। 9টা অনুনালিকা আছে এবং প্রতিটা অনুনালিকায় 3টা করে উপনালিকা আছে। তাহলে কোশ্চিন যদি একটু ম্যাথমেটিক্যালও করে যে একটা সেন্ট্রিওলে কয়টা উপনালিকা আছে, তাহলে 9 গুণ 3 সমান সমান 3 নাম 27। আমি যদি ম্যাথ ভুল না করে থাকি, কারণ অনেকদিন ম্যাথ না করতে করতে আমি কিন্তু হচ্ছে ম্যাথ ভুল করি। একদম খুব সিম্পল ম্যাথও আমি ভুল করি। 2 + 2 যোগ করলে যে 4 হয়, এটাও আমি ভুল করি। ওকে আচ্ছা, মানে তোমাদেরকে আগেই জানাই রাখলাম যেন তোমরা পরে আমার এটা ভুল ধরাই দিতে পারো। ফাইন। সো তাহলে আমরা কি বুঝলাম? যে একটা সেন্ট্রিওলে আমার 9টা অনুনালিকা থাকে, প্রত্যেকটা অনুনালিকাতে 3টা করে উপনালিকা থাকে। ডান অ্যান্ড ডাস্টেড। এইবার এই যে 3টা করে উপনালিকা দিয়ে গঠিত, বিজ্ঞানী হচ্ছে থ্রেডগোল্ড ওনার নাম দিয়েছিলেন এ বি সি ডি নামে চিহ্নিত করছে, এবং উপনালিকাগুলো পার্শ্ববর্তী উপনালিকাগুলোর সাথে এক প্রকার দণ্ড বা উপাদানের সাথে যুক্ত থাকে। আমরা আগেই বলছি যে একটা লিঙ্কার বা যোজক থাকবে, তো সেটার কথা আমরা বলতেছি যে উপনালিকাগুলো একটার সাথে যে আরেকটা লেগে আছে। এই যে ছবিটা তোমরা যদি খেয়াল করো, এই ছবিটাতে 1টা 2টা 3টা হচ্ছে আমাদের উপনালিকা, সেই 3টা উপনালিকা মিলে একটা হচ্ছে অনুনালিকা, আবার 1 2 3টা উপনালিকা মিলে হচ্ছে একটা অনুনালিকা, এবং দেখো মাঝখানে যে এরকম দাগ 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 আছে। হ্যাঁ, সো একটা কিন্তু যোজক বা লিঙ্কার দিয়ে এটা আরেকটার সাথে লেগে থাকে বা আটকে থাকে, সেটা আমরা আগেই পড়েছি। তাহলে আমরা দেখো এই 3টা জিনিসের ব্যাখ্যা কিন্তু পেয়ে গেলাম। একটা হচ্ছে প্রাচীর বা হচ্ছে সিলিন্ডার ওয়াল, মানে এটা পরে যখন আমরা একসাথে চিন্তা করি তখন পুরোটার একটা প্রাচীর বা ওয়াল হিসেবে আমরা চিন্তা করতে পারি। ত্রয়ী অনুনালিকা বা হচ্ছে ট্রিপ্লেটস এবং হচ্ছে যোজক বা লিঙ্কার, ওটা তো আমরা বললামই যে অনুনালিকাগুলো বা উপনালিকাগুলো যে পরস্পরের সাথে লেগে থাকবে সেটা তারা যোজক বা লিঙ্কার দিয়ে লেগে থাকে, এবং এদের যে প্রতিটা উপনালিকা বলি বা অনুনালিকার বলি যে ওয়ালটা থাকে সেটাকে আমরা সিলিন্ডার ওয়াল বলতেছি, কারণ এটা দেখতে সিলিন্ডারের মতো একটা গঠন তৈরি করছে। ফাইন। এরপরে খুবই সিম্পল একটা স্ট্রাকচার আমরা শিখতেছি, সেটা হচ্ছে যে আমরা দেখতেছি যে দুটো গোল্লা গোল্লা সেন্ট্রিওল আছে।
সেন্ট্রিওলটা যেই জায়গা থাকে সেটাকে আমরা হচ্ছে সেন্ট্রোস্ফিয়ার বলি। অর্থাৎ সেন্ট্রোস্ফিয়ার কিসের সাথে সমতুল্য? ম্যাট্রিক্স, স্ট্রোমা, আমরা গত ক্লাসে যেটা পড়ে আসলাম যে মাইটোকন্ড্রিয়ার যে ম্যাট্রিক্স থাকে, স্ট্রোমা থাকে, সাইটোপ্লাজমের কথা যদি বলি এইগুলোর সাথে সমতুল্য, বা নিউক্লিওপ্লাজম যদি বলি এইগুলোর সাথে সমতুল্য হচ্ছে আমাদের সেন্ট্রোস্ফিয়ার। তো সেন্ট্রোস্ফিয়ারের বাহিরের যে লেয়ারটা সেটা হচ্ছে আমাদের সেন্ট্রোজোম বা সেন্ট্রোসোম। জোম এগুলো নিয়ে কেউ বিভ্রান্ত হবে না, তুমি সোম পড়ে যাবে, অ্যাডমিশন কোশ্চিনে জোম দেওয়া থাকবে, হ্যাঁ সেম জিনিস, এটা পার্থক্য নেই, এক একজন এক একটা উচ্চারণ করে সেই জন্য ওইভাবে দেওয়া আছে। আবার ইভেন অনেক বোর্ড বইতেও জোম দেওয়া থাকে, সোম দেওয়া থাকে না। ওকে ফাইন। এরপরে তাহলে আমরা বুঝতেছি যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি সেন্ট্রোজোম। সেন্ট্রোজোম বা সেন্ট্রোসোম হচ্ছে যখন দুইটা সেন্ট্রিওল এবং সেন্ট্রোস্ফিয়ার এই দুটোকে আমরা একত্রিত করতেছি। দেখো সেন্ট্রোস্ফিয়ার এবং সেন্ট্রিওল এই দুটোকে যখন আমরা একত্রিত করতেছি তখন আমরা সেন্ট্রোজোম পাচ্ছি। ঠিক আছে, সো খুবই ইজি, একদম ইজি। আর রাসায়নিক গঠন খুবই র্যান্ডম রাসায়নিক গঠন, মুখস্থ করার কিছু নাই, জাস্ট দেওয়ার দরকার, আমি দিয়ে রাখছি। আর এবার হচ্ছে কাজ, আমরা অলরেডি জেনে গেছি সেন্ট্রিওল সেন্ট্রোজোমের মেন কাজটাই হচ্ছে, মানে ওরা মেন খেলাটাই দেখায় হচ্ছে কোষ বিভাজনে। সো কোষ বিভাজনের সময় মাকুযন্ত্র গঠন করা, মাকুযন্ত্র মিন্স স্পিন্ডল তন্তু, স্পিন্ডল যন্ত্র, যেটা তোমরা সবসময় মনে রাখবা এটা হচ্ছে মাকু শেপ, ঠিক আছে, লেন্সের মতো বা চোখের মতো, এটা হলো না লেন্সের মতো, কি ব্যাপার হাত এরকম ব্যাকা হয়ে যাচ্ছে কেন আমার, লেন্সের মতো বা চোখের মতো যেই ব্যাপারটা সেটা হচ্ছে মাকু শেপ। সো আমরা জানি যে আমরা কোষ বিভাজনের সময় এরকম প্রোমেটাফেজে এরকম মাকু শেপ আঁকি, সো ওইটা সে গঠন করে কোষ বিভাজনে, তার মানে ও সাহায্য করে। এরপরে শুক্রাণুর লেজ গঠন করে, খুবই ইম্পর্টেন্ট, মানে সেন্ট্রিওলের কাজ অ্যাডমিশনের জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট। ইভেন সেন্ট্রিওলের স্ট্রাকচার, সেন্ট্রিওল কোথায় পাওয়া যায়, এগুলো সবই অ্যাডমিশনের জন্য বেশ গুরুত্বপূর্ণ। হ্যাঁ প্রায় প্রতি 2-1 বছর পর পরই, আচ্ছা 2-1 বছর পর, প্রতি বছরই আসতে থাকে কোশ্চিনগুলো। হ্যাঁ ফাইন। এরপরে সিলিয়া ও ফ্লাজেলা যুক্ত কোষে সিলিয়া ও ফ্লাজেলা সৃষ্টি করা। সো তোমরা অবভিয়াসলি সিলিয়া কি ফ্লাজেলা কি এটা বুঝবা না, এটা আমি বুঝাই দিই। ব্যাকটেরিয়া যে জিনিসটা দিয়ে চলাফেরা করে সেটা হচ্ছে ফ্লাজেলা, ঠিক আছে, বা ব্যাকটেরিয়ার চললঙ্গ বললে আমরা মূলত ফ্লাজেলাকেই বুঝাই, বাট নট নেসেসারি যে ব্যাকটেরিয়ার একটাই ফ্লাজেলা হবে, যেরকম ওখানে ছবিতে দেখানো হয়েছে যে ব্যাকটেরিয়ার একটাই ফ্লাজেলা হয়। তো ফ্লাজেলা হচ্ছে অ্যাকচুয়ালি চলনঙ্গ, আর সিলিয়া হচ্ছে অ্যাকচুয়ালি মানে কম্পারেবল টু তোমার বডির লোম, ঠিক আছে, তোমার বডির যে লোমগুলা এগুলোর কাজ কি, এটার মেন কাজ কিন্তু তোমার বডিকে প্রোটেকশন করা। তো সিলিয়া এরকম অনেকগুলো চুলের মতো স্ট্রাকচার, সিলিয়া এই নামটা শুনলেই মনে করবা চুল এবং লোম, এই যে এই জন্য আমি একদম এমন একটা উদাহরণ দিলাম যে উদাহরণটা তোমার সারা জীবন মনে থাকবে, সেটা হচ্ছে চুল এবং লোম। তো এই যে চুল এবং লোম এটা হচ্ছে আমাদের সিলিয়া, বা হচ্ছে সূক্ষ্ম সূক্ষ্ম গঠন, যেটা আমাদের যে কোনো একটা প্রাণীকে বাহিরের থেকে প্রোটেকশনে হেল্প করে। লাইক তোমরা আসলে অনেকগুলো লেয়ারের পরে ঢ্যাঁড়স বলো, পটল বলো, বা শসা, বরবটি, এগুলো অনেক লেয়ারের পরে তোমরা আসলে হাতে পাও, ততক্ষণে এইগুলোর গায়ে আসলে হুলটা থাকে না, হুল বলতে এরকম গোটা 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 এগুলো থাকে না। কিন্তু আমি যখন বরবটি একদম মানে গাছের থেকে ছিঁড়তে গেছি, আমি ছিঁড়তেই পারি না কারণ আমার অ্যালার্জির বেশ সমস্যা আছে। সো বরবটির যখন আমি একদম গাছের থেকে ছিঁড়বো তখন দেখবো যে সেটার গায়ে একটা এরকম সিলিয়ার মতো অংশ থাকে। এটা কিন্তু বরবটি এই কারণেই বানাইছে যেন তুমি হুটহাট গাছ থেকে বরবটি ছিঁড়তে না পারো, এটা উদ্ভিদের একটা প্রোটেকশন মেকানিজম। তো ওই একইভাবে সিলিয়া বিভিন্ন কি বলে বিভিন্ন জীবে, বিভিন্ন পোকামাকড়, পতঙ্গ এইগুলোতে থাকে যেন তারা প্রোটেকশন দিতে পারে, ঠিক আছে। তো বিভিন্ন কোষেও এটা থাকে, তো যেই কোষে সিলিয়া থাকে সেই কোষে সিলিয়া, এবং যেই কোষে ফ্লাজেলা থাকে সেই কোষে ফ্লাজেলা তৈরিতে এটা হচ্ছে হেল্প করে। সো আমরা সেকেন্ড টপিকে চলে আসছি। আজকে টপিকগুলো কিন্তু খুব ছোট ছোট, জাস্ট নিউক্লিয়াসটা একটু বড়। তো কোষীয় কঙ্কাল, কোষীয় কঙ্কাল মানে এক্স্যাক্টলি তোমার বডিতে যেই কঙ্কালটা তোমার বডিকে স্ট্রাকচার দিচ্ছে, একইভাবে কোষীয় কঙ্কাল তোমার হচ্ছে কোষকে স্ট্রাকচার দিবে। তোমরা একটু ছবিটা খেয়াল করো, এই ছবির মধ্যে সবুজ কালির একটা অংশ দেখতে পাচ্ছ, নীল কালির একটা অংশ দেখতে পাচ্ছ, এবং হালকা করে পার্পল কালারেরও কিছু অংশ আছে। এটা হচ্ছে 3 টাইপের কোষীয় কঙ্কাল। তো এই কোষীয় কঙ্কালগুলো কিন্তু আমাদের কোষীয় যে অঙ্গাণুগুলো আছে বা অর্গানেলিসগুলো আছে সেগুলোকে ধরে রাখছে। অঙ্গাণু আর অর্গানেলিস কিন্তু এক জিনিস না, মানে সরি, অঙ্গাণু আর অঙ্গ কিন্তু এক জিনিস না। অঙ্গাণু মানে অর্গানেলিস,
অঙ্গ মানে হচ্ছে অর্গ্যান, মানে হাত পা চোখ মুখ কান পাকস্থলী কিডনি বৃক্ক রেচন, রেচন তো না বৃক্ক, এগুলো বিভিন্ন হচ্ছে অঙ্গ বা অর্গ্যান। আর কোষের ভেতরে এখন আমরা যেগুলো নিয়ে পড়াশোনা করছি সেগুলো হচ্ছে কোষীয় অঙ্গাণু। তো এই কোষীয় অঙ্গাণুগুলোকে ধারণ করে রাখা যার কাজ সে হচ্ছে সাইটোস্কেলেটন। অর্থাৎ এরা সকল প্রকৃত কোষে থাকে, এটা আমরা অলরেডি আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্যের মধ্যে পড়েছি, এবং তখন আমি তোমাদের বলেছিলাম যে সাইটোস্কেলেটনটা কিন্তু তোমরা জানতে পারবা, সেই জানার সময়টা চলে এসেছে। সেটা হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো যে মাঝখানে মাঝখানে যে একটা মানে গ্যাপ থাকে, ডিস্টেন্স থাকে, সেগুলো যে ধরে রাখার একটা ব্যাপার থাকে, সেই ধরে রাখার জন্য তার একটা জালের মতো স্ট্রাকচার, যেরকম আমাদের বুকে যেই হচ্ছে বড় বড় হৃৎপিণ্ড আছে, মানে সরি এরকম খাঁচার মতো যে অংশগুলো আছে, সেই অংশগুলো যেরকম আমাদের হৃৎপিণ্ডটাকে সুন্দর মতো ধরে রাখে, বুকের যে পাঁজরের হাড় বলে, তোমরা পরে পড়বা এটা জুওলজিতে গিয়ে, রিবস, সেটা যে ধরে রাখে ভেতরের যে অংশটা মানে হৃৎপিণ্ডটা, সেগুলোকে আমরা সুন্দরভাবে কঙ্কাল বলতেছি। একইভাবে কোষীয় অঙ্গাণুগুলোকে ধরে রাখছে যে জিনিসটা, সেটাকে আমরা কোষীয় কঙ্কাল বলতেছি। সো কোষীয় কঙ্কাল এখানে হচ্ছে সাইটোস্কেলেটন কে ব্যবহার করছে, আবিষ্কার বলছে। মজার ব্যাপার হচ্ছে কোষীয় কঙ্কালের প্রকারভেদ আছে, 3টা প্রকার, আমরা এটা জানি, মানে এখন জানবো আর কি। সো এই যে আমাদের কোষীয় কঙ্কালের যে 3টা প্রকারভেদ আছে, সমস্যাটা কোন জায়গায় আমি এটা একটু দেখাই তোমাদেরকে। হ্যাঁ, আচ্ছা তোমরা একটু খেয়াল করো, আমি একটু জুম করে দিচ্ছি। ওকে, আমি একটু জুম করে দিচ্ছি। এই যে কোষীয় কঙ্কাল শুরু হচ্ছে, মনে করো তো আমি এই অংশটা অলরেডি পড়াই দিছি, 3 টাইপের কোষীয় কঙ্কাল থাকে, মাইক্রোটিবিউলস, মাইক্রোফিলামেন্ট, আর মাইক্রোটিবিউলস এবং মাইক্রোফিলামেন্টের মাঝে যে থাকে সে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। কেন? কারণ ইন্টারমিডিয়েট, লাইক এখন আমরা বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে বিদ্যালয়ের মাঝের স্টেজে আসি, সো যেরকম এখনকার স্টেজটাকে আমরা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট মানে ইন্টারমিডিয়েট বলতেছি বা ইন্টার বলতেছি, একইভাবে যেহেতু এইটা 2 টাইপ অফ কোষীয় কঙ্কালের মাঝে থাকে সেজন্য এটা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। সো এই যে ঘটনাটা আমাদের 1 নম্বর মাইক্রোটিবিউলস, তারপর তোমরা জাস্ট ছবিটা দেখো, তোমরা জানো অলরেডি যে এটা আমি এখনই হচ্ছে একটা পেজের মধ্যে ঠাস করে নিয়ে চলে আসবো, তোমরা এটা অলরেডি জানো, বাট তারপরেও তোমাদেরকে বললাম যে ছবিটা একটু খেয়াল করো, দেখো। সো এই যে আমাদের মাইক্রোটিবিউলসের কাজ, ফিলামেন্ট, এইগুলো আছে এতখানি। তো আমিও তোমাদের মতো বয়সে বারবারই যখন এটা পড়তাম আমি খুবই স্ট্রাগল ফেস করতাম, আমার এটা মনে থাকতো না। ফলশ্রুতিতে আমি মিথ্যা বলবো না, মিন্টার আসলে এই টপিকটা একবার রিডিং পড়ছিলাম, পড়ে এই অধ্যায়টা আমি পড়ছি, বাট পার্টিকুলারলি কোষীয় কঙ্কালের এই টপিকটা আমি হচ্ছে স্কিপ করছিলাম, কারণ এটা পড়তে গেলে আমার মাথা নষ্ট হয়ে যায়। আর এখান থেকে আমি দেখছি খেয়াল করে যে ওরকম এমসিকিউ অ্যাডমিশন আসছিল না, সো আই ক্যান স্কিপ ইট, সো আমি এটা স্কিপ করছিলাম, ঠিক আছে। আচ্ছা ফাইন। সো এখন এটাকে কি করব, তন্দ্রাপুর স্মার্ট মেমোরি হ্যাক দিয়ে খুবই সুন্দর মতো এটাকে দেখো একদম ছোট্ট একটুকু জায়গার মধ্যে নিয়ে যাব। আমরা এটা জাস্ট পার্থক্য করে পড়ব, এখানে পার্থক্যের যে অংশটুকু আছে এইটার বাহিরে কোনো কিছু বইতে নাই, বুঝতে পারছো? ঠিক আছে, শোনো, তুমি যখন স্মার্ট হবা, তুমি তুমি যে স্মার্ট হইছো সেটাকে সবাই ফাঁকিবাজি বলবে, এটা তুমি লাইফে মানে এখনই ধরে নাও, তুমি শিখে নাও। তুমি যখনই কোনো কিছু একটা শর্টকাট ওয়েতে করে সাকসেস পাবা, তখনই তোমাকে সবাই বলবে তুমি ফাঁকিবাজি করে সাকসেস পাইছো। বাট ব্যাপার হচ্ছে তুমি কিন্তু চাইলেই পরিশ্রম করতে পারো, বাট তুমি চাইলেই স্মার্ট হতে পারবা না। স্মার্ট হওয়া সবার মধ্যে থাকে না, কারণ স্মার্ট হইতে গেলে অনেক বেশি মেমোরি খাটাতে হয়। আমরা সবাই পড়ছি না শ্রমের মর্যাদার মধ্যে যে 2 টাইপের শ্রম হয়, একটা হচ্ছে কায়িক শ্রম আর একটা হচ্ছে মানসিক শ্রম। মানসিক শ্রম কিন্তু কোনো অংশে কম না। তুমি যখন বইয়ের এতগুলো লেখাকে এইটুকু জায়গার মধ্যে আনতেছো, এটাতে তোমার অনেক এফোর্ট গেছে, হয়তো এর থেকে কম এফোর্ট দিয়ে তুমি মুখস্থও করে ফেলাইতে পারতা, বুঝতে পারছো? তো লাইফে এই রুলসটা তোমরা শিখে নাও, তুমি যখনই স্মার্ট হবা তখন জাস্ট বিকজ অফ সবাই তোমার হিংসা করবে, সেই কারণে সবাই তোমারে বলবে যে এইটুকু মানে হচ্ছে এটা তো ফাঁকিবাজি করে পড়া বা ফাঁকিবাজি করে পড়ানো। বাট দিন শেষে সবসময় আমি আমার স্টুডেন্টদেরকে সবসময় বলি যে তোমরা খেয়াল করে দেখবা, আমি যেহেতু ভালো রেজাল্ট করছি, তোমরা সবসময় আমি তোমাদেরকে বলি দিন শেষে তোমার সাথে যে জিনিসটা থাকবে সেটা হচ্ছে তোমার রেজাল্ট। তোমার রেজাল্টের আগে তুমি খুবই করুণ অবস্থাতে ছিলা, কেউ তোমার এই কিন্তু শুনবে না, কেউ শুনবে না মিন্স কেউ শুনবে না। আবার তুমি রেজাল্টের আগে অনেক ভালো ছিলা, তাও রেজাল্ট ভালো করছো, সবাই ওই ভালো রেজাল্টটাই অ্যাকচুয়ালি দেখবে, তোমার ওই ভালো মন্দের বিচার কেউ করবে না,
বুঝতে পারছো? তো এই জন্য সবার আগে টার্গেট হচ্ছে কি করলে আমার রেজাল্ট ভালো হবে, সেটা হচ্ছে আমাদের সবার আগের টার্গেট। ওকে ফাইন, অ্যাটলিস্ট আমার স্টুডেন্টদের বা আমার কোর্সের স্টুডেন্টদের এটা টার্গেট। ওকে, সো আমরা এখন প্রথমে পড়তেছি অবস্থান, অর্থাৎ কোথায় কোথায় কোনটা কোনটা পাওয়া যায়। তো আমি তোমাদের প্রথমেই বলি যে মাইক্রোটিবিউলস, মাইক্রোফিলামেন্টের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অ্যাক্টিন ফিলামেন্ট। এটার অ্যাক্টিন ফিলামেন্ট নামটা তোমার মুখস্থ এই কারণে করা লাগবে না, কারণ তুমি পরে পড়বা যে এই সবগুলো আসলে প্রোটিন দিয়ে তৈরি। তো মাইক্রোফিলামেন্ট যেই প্রোটিনটা দিয়ে তৈরি, সেই প্রোটিনটার নাম হচ্ছে আসলে অ্যাক্টিন প্রোটিন। সো এই কারণে এই যে অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন দিয়ে তৈরি, যেহেতু এটা অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন দিয়ে তৈরি, সেই কারণে হচ্ছে এটা অ্যাক্টিন ফিলামেন্ট। ফাইন, সো কোথায় মাইক্রোটিবিউলস পাওয়া যায়? মাইক্রোটিবিউলস পাওয়া যায় ফ্লাজেলা, সিলিয়া, স্পিন্ডল ফাইবার, ওই যে সেম সেন্ট্রিওলে যা যা পড়ছি এখানেও সেমটাই পড়তেছি। সেন্ট্রিওলে পাওয়া যায়, সেন্ট্রিওল ও বেজাল বডি। আচ্ছা, বেজাল বডি তোমরা বুঝবা না, আমি 1 সেকেন্ডে তোমাদের আঁকাই বুঝাই দিচ্ছি। মনে করো এটা একটা ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়া থেকে এটা একটা ফ্লাজেলা বেরোইছে, এই অংশটুকু হচ্ছে বেজাল বডি, মানে যেই অংশটা থেকে ফ্লাজেলা বের হয় সেই অংশটাই হচ্ছে বেজাল বডি। অর্থাৎ যে ফ্লাজেলা, সিলিয়া এগুলো বের হওয়ার জন্য একটা বেস দেয়, সেটাকে আমরা বেজাল বডি বলি। ডান। ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার থাকে, মানে ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারে এটা থাকে। তো এটা খুব ইম্পর্টেন্ট মাইক্রোফিলামেন্টের, এটা যদিও আমি আগেই বলে দিয়েছি, এখান থেকে অ্যাডমিশন এমসিকিউ কম আসে। কোষ ঝিল্লির নিচে ফিতার মতো অবস্থান থাকে, ফিলামেন্ট ফিতার মতো থাকে, এভাবে মনে রাখবো, ফিলামেন্ট ফিতার মতো থাকে। এবং লাস্টে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। সো এটা ভেতরে থাকবে, আমি এভাবে মনে রাখবো, এন্টার মানে ভেতরে থাকবে, এভাবে মনে রাখতাম। সো এটা কোষের সাইটোপ্লাজমের ভেতরে থাকবে বা সাইটোপ্লাজমে থাকবে। সো আকৃতিটা মুখস্থ করা লাগবে না, জাস্ট আমি একবার বলে দিচ্ছি। এটা তো হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট মানে মাইক্রোটিবিউলস এবং মাইক্রোফিলামেন্টের মধ্যবর্তী তন্তু। এগুলো সবই হচ্ছে অশাখ, মানে কোনোগুলোতে শাখা নাই। তো নলাকার, ফাঁপা, সংকোচনশীল, এরকম র্যান্ডমলি বলছে। ব্যাস তো অবভিয়াসলি তোমার মুখস্থ করা লাগবে না, জাস্ট আমি বলছি যে আমি বইয়ের কোনো কিছু বাদ দিব না দেখে এখানে এগুলো ইনক্লুড করা হয়েছে, আদারওয়াইজ তোমার অবশ্যই ব্যাস মুখস্থ করার প্রয়োজন নাই। আচ্ছা ফাইন, এরপরে আমাদের রাসায়নিক গঠন, এটা হচ্ছে আমাদের রাসায়নিক গঠন যেটা আছে প্রথম, যেটার এই যে আমাদের মাইক্রোটিউবিউলের যে রাসায়নিক গঠন, এইটা আমি একটু ডিটেলস বুঝাবো, কারণ এই যে বইয়ে যে একটা লাইন আছে মাইক্রোটিউবিউলসের রাসায়নিক গঠনের, এই লাইনটা আমি তোমাদেরকে এই ডানের ছবিটা দিয়ে জাস্ট বুঝাই দিব, 1 সেকেন্ড লাগবে, ঠিক আছে? আচ্ছা, তো এটা আমি রাখি। এরপরে এটাতে হচ্ছে অ্যাক্টিন এবং মায়োসিন প্রোটিন থাকে, এটাতে হচ্ছে তন্তুময় প্রোটিন থাকে, অর্থাৎ কি কি প্রোটিন দিয়ে তৈরি সেটাই বলছে। মাইক্রোটিবিউলসে প্লাস এবং মাইনাস সাইন প্রান্ত থাকে, মানে দুইটা প্রান্ত যদি এরকম একটা, যেহেতু এটা টিবিউলস, একটা জিনিস বুঝতে হবে, এটা যেহেতু টিবিউলস এরকম একটা টিউবের মতো, একটা প্লাস প্রান্ত একটা মাইনাস প্রান্ত, অন্যগুলোতে এরকম নাই। আবিষ্কার এবং পর্যবেক্ষণ, এটা পড়ানোর বা বোঝানোর কিছু নাই। এবং লাস্টে হচ্ছে আমাদের কিছু কাজ আছে, যেমন প্রধান কাজ কি সেগুলো আছে, তোমরা আস্তে আস্তে এগুলো পড়বা, একদিনে পড়তে যাবা না। কোষ বিভাজনের ভূমিকা, কোষকে দৃঢ়তা প্রদান, এগুলো প্রথমবারেই তোমরা এগুলো মুখস্থ করতে যাবা না, ঠিক আছে? বিশেষ বৈশিষ্ট্য এগুলো আছে। সো আমি তোমাদেরকে মেনলি এটা পড়াই দিচ্ছি যে মাইক্রোটিবিউলসের গঠনটা খুবই সহজ, গঠনটা একটু খেয়াল করব। এখানে একটা, এটা যেহেতু মাইক্রোটিবিউলস, এটার মাইক্রোটিবিউলস হওয়ার কারণটাই বা নামটাই এখান থেকে আসছে। এখানে আমাদের আলফা টিউবিউলিন এবং বিটা টিউবিউলিন নামে দুইটা প্রোটিন থাকে। আলফা এবং বিটা কি জিনিস এটা আমরা কোষ রসায়ন চ্যাপ্টারে খুবই বেশি ভালো করে শিখব, যে একটা স্ট্রাকচার কখন আলফা হয়, একটা স্ট্রাকচার কখন বিটা হয়। আপাতত আমরা জানি দুই রকমের প্রোটিন, একটা আলফা টিউবিউলিন প্রোটিন, একটা বিটা টিউবিউলিন প্রোটিন। সো দুই রকমের প্রোটিন যখন একসাথে মার্জড হচ্ছে, তখন আমরা সেটাকে বলতে পারি ডাইমেরিক প্রোটিন। কেন? কারণ ডাই মানে হচ্ছে দুই, সো ডাইমেরিক প্রোটিন। এই ডাইমেরিক প্রোটিনের, দেখো এদের ডাইমেরিক প্রোটিনের একটা লম্বা অণু দিয়ে আমাদের যেই জিনিসটা তৈরি করে, খেয়াল করো, প্রতিটি প্রোটোটিউবিলিন ডাইমেরিক প্রোটিন দিয়ে তৈরি। অর্থাৎ এই যে ডাইমেরিক যে প্রোটিন, এইটা দিয়ে আমাদের তৈরি হচ্ছে প্রোটোটিউবিলিন। মানে প্রথমে আমি আলফা টিউবিউলিন নিছি, বিটা টিউবিউলিন নিছি, এই দুটোকে মার্জ করছি, করে একটা চেইন তৈরি করছি, এই চেনটাকে আমরা প্রোটোটিউবিউলিন বলতেছি। এইভাবে 13টা প্রোটোটিউবিউলিনস, এই যে 1 2 3 4 5 6 7, এটা একটা নলের মুখের মতো না, মানে এই যে এটা যদি একটা নল হয়, এটা যদি একটা নল হয়, এই নলের মুখটা কিরকম সেটাই হচ্ছে এই ছবিটা, ঠিক আছে? সো এইখানে ছোট ছোট করে এরকমভাবে
13টা প্রোটিন এরকম করে করে সাজানো থাকে, যে 1 2 3 4 5 6 এভাবে 13টা প্রোটিন এই মুখটাতে সাজানো থাকে। দ্যাটস ইট। সো এইভাবে 13টা প্রোটোটিউবিলিন সর্পিলাকে সাজিয়ে আমাদের মাইক্রোটিউবিউলসটা তৈরি করে। তার মানে মাইক্রোটিউবিউলস 13টা প্রোটোটিউবিলিন দিয়ে তৈরি। প্রতিটা প্রোটোটিউবিলিন আলফা এবং বিটা টিউবিলিনের ডাইমেরিক চেন দিয়ে তৈরি। দ্যাটস ইট, ডান, আর কিছু দরকার নাই। ফাইন। এরপরে যে জিনিসটা আসি সেটা হচ্ছে, এখানে আমি আরেকটু, যারা মনে করতেছো যে কোষীয় কঙ্কাল ধরে ধরে খুঁটে খুঁটে পড়লে জীবনে তোমরা একদম অস্কার পেয়ে যাবা, আমি আবারও তাদেরকে রিমাইন্ড দিয়ে দিচ্ছি, এখন তোমার এগুলো পড়তে অনেক ভালো লাগবে, বাট এটা জাস্ট তোমার টাইম নষ্ট হবে, কারণ তোমার দিন শেষে এই জিনিসগুলো মাথায় রাখা লাগবে, সেটার ব্যবস্থা আমি করে দিয়েছি। আর এখানে যে জিনিসগুলো তুমি বুঝবা না সেই জিনিসগুলো আমি তোমাকে বুঝাই দিয়েছি। সো যেটা তোমার জন্য বেস্ট আমি সেটা তোমাকে প্রোভাইড করছি। আমি অযথা মানে শো অফ করানোর জন্য একদম ধরে ধরে খুঁটে খুঁটে পড়াবো, যে আমি একদম এত খুঁটে খুঁটে পড়াইছি যে তোমার ইন্টারে একদম পিএইচডি হয়ে গেছে, অনার্স তো বাদই দাও, মাস্টার্স বাদ দাও, এই দুর্ঘটনা আমি তোমাদের সাথে ঘটাবো না। এই কারণেই তোমাদের 6 মাস পরে আর কোনো পড়া পড়তে ভালো লাগবে না। আই বিলিভ যে তোমার যদি একটা অধ্যায়ের পড়া থাকে, তোমার 1 মাস পরে এই পড়াটা নিয়ে পড়তে ভালো লাগবে, না হলে তোমার ভালো লাগবে না। যখনই তুমি বই খুলে দেখবা যে তোমার কিছু মনে নাই, তোমার মধ্যে বেসিকটাও উড়ে যাবে, ওই যে বেসিক নিছিলা 10 ঘন্টা ধরে ক্লাস করে ওটাও উড়ে যাবে। সো এই কারণে তোমাদের জন্য সবচেয়ে বেস্ট যেটা আমি সেটাই প্রোভাইড করছি, বুঝতে পারবা। ওই যে যারা আমার এসএসসিতে ক্লাস করে পরীক্ষার হলে গিয়ে বুঝছিলা, তারা সেমভাবে এটা 1 বছর পর বুঝতে পারবা যদি আমার কথা শোনো। আর না শুনলে এই কথাটা শুনে রাখো, 1 বছর পর আফসোস করবা যে আপু তখন বলছিল আমরা শুনি নাই, বেশি বুঝতে গেছিলাম। সবই করবা। ফাইন। এরপরে আমরা চলে আসছি পারক্সিজম। আমরা এখন সাইমultaneously আসলে দুটো অঙ্গাণু পড়ব, যে দুটো অঙ্গাণু খুবই সিমিলার। একটা হচ্ছে পারক্সিজম, একটা হচ্ছে গ্লাইঅক্সিজম। তো পারক্সিজম, মজার ব্যাপার হচ্ছে পারক্সিজমের গুরুত্বটা একটা জায়গা থেকে আসে, সেটা হচ্ছে পারক্সিজম একটা খুবই গুরুত্বপূর্ণ এনজাইম বহন করে। সেই এনজাইমের নাম হচ্ছে ক্যাটালেজ এনজাইম। ক্যাটালেজ এনজাইম, এবং এটার অ্যাপ্লিকেশন হায়ার স্টাডিজে প্রচুর। এই এনজাইম আমাদের বডির জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা এনজাইম। কেন সেটা আমরা একটু পরেই দেখবো, যে কেন ক্যাটালেজ এনজাইম হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। সো বইতে পারক্সিজমের ছবি ছিল না, তোমরা ছবি চাও সেজন্য একটা ছবি দিছি। এই ছবিটা দেওয়ার একটাই উদ্দেশ্য, এখানে লেখা আছে ক্রিস্টাল বা দানাদার আকারে সংরক্ষিত এনজাইম। তো তোমরা অনেকে ক্রিস্টাল শেপটাও বুঝো না। ক্রিস্টালটা হচ্ছে অনেকটা ডায়মন্ডের মতো শেপ। তোমরা দেখো এখান থেকে একটু উকি মারতেছে একটা ডায়মন্ড টাইপ অফ শেপ। হ্যাঁ, এখান থেকে একটা ডায়মন্ড টাইপ অফ শেপ হচ্ছে আমাদের উকি মারতেছে, দেখছো খেয়াল করে, একটা ডায়মন্ড টাইপ অফ শেপ হচ্ছে উকি মারতেছে। এই যে এই শেপটা, এটা হচ্ছে ক্রিস্টাল শেপ, এবং এর মধ্যে আমাদের ক্যাটালেজ এনজাইমটা সংরক্ষিত অবস্থায় থাকে। ঠিক আছে, আচ্ছা ফাইন। এরপরে এই নামটা সবাই পড়ো, এই নামটা ইম্পর্টেন্ট। আমি কিন্তু সব সায়েন্টিস্টের নাম ইম্পর্টেন্ট বলি না, তোমরা জানো। এই নামটা পড়ো, ক্রিশ্চিয়ান দুবে। উনি হচ্ছে পারক্সিজম আবিষ্কার করছিলেন, এবং উৎপত্তি হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আউট পকেটিংয়ের মাধ্যমে। হোয়াট ইজ আউট পকেটিং? পকেটিং হচ্ছে খুবই সিম্পল। এটা যদি একটা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সিস্টার্নি হয়, অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের এরকম একটা লম্বা লম্বা গঠনকে আমরা সিস্টার্নি বলি, এবং আমরা জানি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কিছু রাইবোজোমও থাকে। ওখান থেকে আউট পকেটিং মানে এখান থেকে কিছু একটা আউট বের হয়ে যাবে, মানে এটা কিছু একটা বের হবে, আউট, এটার বাহিরে কিছু একটা বের হবে। সো এরকম বাহিরে একটা ফোসকা বা থলের মতো অংশ বের হয়, এবং সেইখান থেকে আমাদের পারক্সিজমটা তৈরি হয়ে যায়। যেহেতু আমরা জানি যে পারক্সিজমও কিন্তু গোল শেপের। বিস্তৃতি পারক্সিজম সব কোষে দেখা গেলেও প্রাণীর কিডনি এবং লিভার কোষে অধিক থাকে। এইটারও কারণ আছে। প্রাণীর লিভার এবং কিডনি কোষে পানির সাথে রিলেটেড, তোমরা এটা জানবা যে কিডনি ব্যাপারটা কিন্তু পুরোপুরি পানি রিলেটেড। মানে যখন তোমার কিডনির অসুখ হয় নাই তখন ডাক্তাররা তোমাকে পানি খেতে বলবে, বাট একবার কিডনির অসুখ হয়ে গেলে তোমাকে পানি কম খেতে বলবে। আর লিভার যেটা, সেটা হচ্ছে আমাদের সকল জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো লিভারে হয়। লিভারকে আমরা হচ্ছে একদম জৈব রাসায়নিক কারখানা বলা হয়। এখানেও পানির প্রচুর ব্যবহার আছে, কারণ এখানে বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া চলে। সো আমরা অলরেডি একটু বুঝতে পারতেছি যে
পানির সাথে রিলেটেড কোনো একটা ব্যাপার স্যাপার এখানে আছে। একটু পরেই আমরা দেখব যে পারক্সিজম কিভাবে পানির সাথে রিলেটেড এবং সেই কারণে এই অঙ্গাণুটা এত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সো আকার আকৃতি কোনটা এক আবরণী কোনটা দুই আবরণী আর আলাদা করে মুখস্থ করার দরকার নাই, একটা শর্টকাট ওই যে ক্লাসের লাস্টে আমি শিখিয়ে দিব। সো এটা ইউ ক্যান স্কিপ আপাতত। আচ্ছা, সো আমরা এবার কাজে চলে যাই। এই কাজের মধ্যে আমরা মূলত এই জিনিসটা পেয়ে যাব যে পারক্সিজমের যে ব্যাপারটা আছে সেটা আমরা কাজের মধ্যে পেয়ে যাব। এই যে খেয়াল করো, যখন এই যে H2O2 এটা হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড। এই হাইড্রোজেন পার অক্সাইড যেটা মানে H2O2 মানে পার অক্সাইড, হাইড্রোজেন পার অক্সাইড না, এটা হচ্ছে পার অক্সাইড আমরা বলতে পারি। এই জিনিসটা হচ্ছে বিষাক্ত, H2O2। এই জিনিসটা যেহেতু বিষাক্ত, এইটাকে ক্যাটালেজ এনজাইম ভাঙতে পারে এবং ক্যাটালেজ এনজাইম যখন এটাকে ভাঙে তখন সে পানি এবং অক্সিজেন তৈরি করে। তো ক্যাটালেজ এনজাইম ভেঙে পানি এবং অক্সিজেন যে তৈরি করলো, এইটা কেন ভ্যালুয়েবল আমি একটু বুঝাই। তোমার শরীরে পানি কিন্তু আছে, পানি ছাড়া তুমি বাঁচতে পারবা না, এবং আমরা জানি যে কোষের মধ্যে অনেক পানি থাকে, এটাও আমরা জানি। বাট এই যে আমাদের কোষের মধ্যে অক্সিজেনও থাকে, তাহলে পানি এবং অক্সিজেন যখন দুটো একসাথে মার্জ হয় তখন ওরা H2O2 তৈরি করে ফেলে। এইটা আমাদের শরীরের জন্য খুবই বিষাক্তকর একটা পদার্থ। এই পদার্থটাকে ভেঙে যদি আমরা এগেন পানি এবং অক্সিজেন তৈরি করতে পারি তাহলে এটা আমাদের শরীরের জন্য ভালো। সো পারক্সিজম আমাদের ক্যাটালেজ এনজাইমটা দেয়, যেটা আমাদের এইটাকে ভেঙে পানি এবং অক্সিজেন তৈরি করতে হেল্প করে। ঠিক আছে, তার মানে ও একসাথে টক্সিসিটি দূর করলো এবং অক্সিজেনের পরিমাণটা নিয়ন্ত্রণ করবে এবং অতিরিক্ত অক্সিজেনের ক্ষতিকর প্রভাব থেকে আবার কোষকে রক্ষাও করবে, কারণ ওর যখন দরকার হবে তখনই কিন্তু ওইটাকে ভাঙবে। ঠিক আছে, এছাড়া হচ্ছে কোএনজাইম। কোএনজাইম মানে হচ্ছে যেটা আরেকটা এনজাইমকে কাজ করতে হেল্প করে, সেরকম ব্যাপারটাকে আমরা কোএনজাইম বলি। তো কোএনজাইম এমনই একটা কোএনজাইমের উদাহরণ হচ্ছে NAD। এটা তো অবভিয়াসলি ফুল ফর্ম আছে, এই ফুল ফর্মগুলো আমরা আস্তে আস্তে শিখবো, আমাদের এত দিনে শেখার দরকার না, মানে এত হুটাপাটা করে শেখার দরকার নাই। আমরা এই যে সামনের যে নিউক্লিওটাইডের ক্লাসগুলো আছে সেখানে NAD এর ফুল ফর্ম শিখবো, সো ইচ্ছা করে আমি বলতেছি না। DNA RNA সংশ্লেষণ, ফ্যাটি অ্যাসিড, আমরা জানি প্রোটিনকে চর্বি বা স্নেহজাতীয় পদার্থকে ভাঙলে ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়, সে ফ্যাটি অ্যাসিডকেও আবার ভাঙতে হেল্প করে পারক্সিজম। তার মানে আমরা বুঝতে পারছি যে পারক্সিজম শরীরের অতিরিক্ত ফ্যাটকেও কিন্তু কাটতে হেল্প করে। তারপরে পুনঃপ্রক্রিয়াজাত, অর্থাৎ বিভিন্ন জৈব পদার্থ আবার উৎপাদন করা, আবার ব্যবহার করা, এগুলোতেও তারা বেশ ভালো রকমের হেল্প করে। হ্যাঁ, ফাইন। এরপর আমরা চলে আসি গ্লাইঅক্সিজম। গ্লাইঅক্সিজমে মূলত স্নেহ বিপাকের এনজাইম থাকে, গ্লাইঅক্সিজম। হ্যাঁ, গ্লাই কথাটা এসেছে হচ্ছে গ্লিসারল, গ্লাইকোসাইল, গ্লাইকোসিল এগুলো থেকে আসছে, অর্থাৎ যেগুলো অনেকটাই ফ্যাটি অ্যাসিড, চর্বি এগুলোর সাথে রিলেটেড। সো এই জন্য এটার নাম গ্লাইঅক্সিজম দেওয়া হয়েছে, যেটা আমাদের স্নেহ পদার্থটা বিপাক করতে হেল্প করে। অর্থাৎ আমরা এখানে পড়তে পড়তে দেখব বিটা অক্সিডেশন, এই টার্মগুলো আমি যখন বায়োকেমিস্ট্রি পড়াশোনা করছি তখন আসলে আমি এটা শিখছি। সো বায়োকেমিস্ট্রি যখন পড়তাম তখন আমি জানতে পারি যে ফ্যাটি অ্যাসিডেরও বিভিন্ন চক্র আছে। আমরা তো এতদিন জানতাম যে সালোকসংশ্লেষণে বিভিন্ন চক্র আছে, শ্বসনে বিভিন্ন চক্র আছে, বাট আমাদের বডিতে স্নেহ পদার্থ পরিপাকেরও বিভিন্ন চক্র আছে। সো এই চক্রগুলোতে যে এনজাইমগুলো লাগে, এই চক্রগুলো সম্পন্ন হওয়ার জন্য যা যা প্রয়োজন, সেই ঘটনাগুলো ঘটার স্থান বা সেই ঘটনার ক্ষেত্রে এনজাইম প্রোভাইড করার স্থান হচ্ছে আমাদের গ্লাইঅক্সিজম। ওকে, ফাইন। সো এছাড়া আর কিছু না, এখানে জাস্ট সাইজ শেপ এগুলো বলছে। তো এখানে একজন বিজ্ঞানীর নামকরণ বলছে, উৎপত্তি বলছে, এন্ডোপ্লাজমিক জালিকার সিস্টার্নি অংশ সেম, পারক্সিজম গ্লাইঅক্সিজম সেম জায়গা থেকে উৎপন্ন হয় আমরা বলতে পারি। আর এরপরে হচ্ছে সূত্রাকার ছত্রাক ইস্ট নিউরোস্পোরা। হোয়াট ইজ নিউরোস্পোরা? নিউরোস্পোরা ইজ ওয়ান টাইপ অফ ফাঞ্জাই অথবা হচ্ছে ছত্রাক। ডানের ছবিটা হচ্ছে নিউরোস্পোরার ছবি। সো এটা আমরা হচ্ছে নিউরোস্পোরার নামকরণ দিচ্ছি। এবং তৈলবীজের কোষে গ্লাইঅক্সিজম পাওয়া যায়। খেয়াল করছো, যেই কোষটাতে তৈলবীজ থাকে, তৈলবীজ মানে কি, মানে যেই বীজটাতে তেল থাকে,
অর্থাৎ যেখানে তেল বা স্নেহ বা চর্বির কারবারি সেখানে গ্লাইকোসিজম প্রেজেন্ট হয়ে যায়, যেহেতু সেই জায়গাতে সে ইম্পর্টেন্ট ভূমিকা পালন করতে পারে, এখানে সেই রিলেটেড এনজাইমগুলো থাকে। এবং বীজের নিগুড় সঞ্চয়ী কোষে, আচ্ছা তোমরা জানো যারা খায় বেশি এবং পরিশ্রম কম করে তারা মোটা হয়ে যায়, কেন? কারণ তাদের বডিতে ফ্যাট জমা হয়। বীজ অর্থাৎ উদ্ভিদের সবচেয়ে সঞ্চয়ী অংশ যেটা, সেই অংশরা কিন্তু মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ পুষ্টিগুলোকে সঞ্চয় করে রাখে। সো নিগুড় সঞ্চয়ী কোষ বলতে বোঝাতে চাচ্ছে যেই বীজটা একদম সিক্রেটলি কোনো কিছু সঞ্চয় করে রাখছে, যেই বীজটা সিক্রেটলি কোনো কিছু সঞ্চয় করে রাখছে সেটাকে আমরা নিগুড় সঞ্চয়ী বীজ বলতেছি। সো বীজে কিন্তু ভালো পরিমাণে তেল সঞ্চয় করা থাকে, কারণ আমরা জানি সূর্যমুখীর বীজ, তিলের বীজ, সবগুলো বীজ থেকে কিন্তু ম্যাক্সিমাম বীজ থেকে আমরা কি পাই বলো তো? তেল পাই, রাইট? তোমরা এগুলো যে কোনো একটা বীজ যখন আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করি বা গ্রাইন্ড করি বা ভানাই, গুঁড়া করি, সেখান থেকে কিন্তু তেল বের হয়। সো জিনিসগুলো খুবই রিলেভেন্ট জিনিস, যে কেন বীজে পার্টিকুলারলি আমাদের গ্লাইকোসিজম থাকছে, ঠিক আছে? তুমি একটু যে কোনো কিছু যখন পড়বা একটু লজিক দিয়ে চিন্তা করে দেখো। এই যে বিটা অক্সিডেশন অ্যান্ড গ্লাইঅক্সালেট চক্র, এগুলো হচ্ছে ফ্যাটি অ্যাসিডের বিপাকের বিভিন্ন চক্র। এগুলো তোমরা এই স্টেজে শিখবা না, ঠিক আছে? মানে তোমাদের ইন্টারে এই টপিকগুলো নাই। হোয়াট ইজ বিটা অক্সিডেশন, আলফা অক্সিডেশন আছে, তারপর গ্লাইঅক্সালেট চক্র, এগুলো মানে তোমাদের যে চক্র অলরেডি এক্সিস্টিং আছে সেই চক্র করতে গিয়ে তোমাদের মাথা চক্র আকারে ঘুরে যাবে। সো আপাতত এগুলোর দরকার নেই, জাস্ট তুমি জেনে রাখো যে এই চক্রের বিভিন্ন ধরনের এনজাইম এগুলো থাকে, এবং এই চক্রগুলো হচ্ছে মূলত আমাদের ফ্যাটি অ্যাসিড রিলেটেড চক্র বা চর্বি তেল রিলেটেড চক্র। এইগুলো সেম ক্রিস্টাল। আর এই দেখো ক্রিস্টাল জিনিসটা তোমাদের ইয়েতেও থাকে, কেমিস্ট্রিতেও থাকে। সো ক্রিস্টাল ব্যাপারটা তোমরা একটু জেনে নিও, ফাইন। সো এগেইন আমরা যদি একটু কাজে যাই, কাজগুলো আমি আবারও বলছি, তোমরা কিন্তু শুধু কাজের মানে বোল্ড করা অংশগুলো পড়বা। এই দেখছো প্রথম কাজই হবে কি? লিপিড বিপাক নিয়ন্ত্রণ। তারপরে কাজ হবে লিপিডকে চিনিতে পরিণত। এটা মেডিকেল অ্যাডমিশন একবার চলে আসছিল যে বীজের অঙ্কুরোদ্গমনকালে, মানে বীজ যে ফুটে বের হয় একটা গাছে, লিপিড ভেঙে গ্রহণযোগ্য চিনিতে পরিণত করে। লিপিডকে ভাঙবে এবং চিনিতে পরিণত করবে। চিনিটা আমাদের পরবর্তীতে বীজটাকে শক্তি দিবে সালোক সংশ্লেষণ শ্বসন এগুলো করতে, যাতে সালোক সংশ্লেষণ শুরু হওয়ার আগ পর্যন্ত অঙ্কুরিত চারার বৃদ্ধি চলতে থাকে। সো এই শক্তিটা ও দিয়ে থাকে। এটা আসছিল যে লিপিড ভেঙে চিনিতে পরিণত করতে সাহায্য করে কোন অঙ্গাণু। তোমরা এটাও সেম টপার্স ব্লুপ্রিন্টের ভেতরে কি বলে অ্যাডমিশন কোশ্চেন ব্যাংক সেকশনে এটা পেয়ে যাবা। শক্তি উৎপাদন ওই যে গ্লাইকোসেট চক্রের মাধ্যমে, এটা একটা শক্তি উৎপাদন চক্র। অ্যামিনো অ্যাসিড বিপাক, এগুলো জাস্ট তোমরা এগুলো রিডিং দিবা আপাতত, আস্তে আস্তে পরে এগুলো মেমোরাইজ হবে, একদিনে এগুলো মেমোরাইজ হবে না, এটা চেষ্টাও করবা না। আমাদের বলতে পারো লাস্ট অঙ্গাণু নিউক্লিয়াসের আগে, নিউক্লিয়াসে কিন্তু আমাদের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু না। সো আমাদের সাইটোপ্লাজমের লাস্ট অঙ্গাণু সেটা হচ্ছে আমাদের কোষ গহ্বর বা সেল ভ্যাকিউল। আমরা জানি কোষে যে একটা বিশাল বড় গহ্বর দেখা যায়, তোমার যেরকম পেট আছে, উদ্ভিদ কোষে যেহেতু পেটটা নাই, সো বিশাল বড় যে গহ্বর দেখা যায় সেটাকে আমরা কোষ গহ্বর বলি। কোষ গহ্বরের যে পর্দাটা সেটাকে আমরা টনোপ্লাস্ট বলি। খুবই বেশি ইম্পর্ট্যান্ট। আমি মনে রাখছিলাম আমার নাম টি দিয়ে শুরু হয়, তোমরাও যেহেতু বায়োলজি তন্দ্রাপুর কাছে পড়ো, তুন্দ্রা রিজিয়নে পড়ো, সো তোমাদের জন্য এটা মনে রাখা আই থিঙ্ক ইজি, যে আমার এটা মনে থাকতো না এটা লেয়ারটা। সো আমি এভাবে মনে রাখছিলাম কোষ গহ্বরের বাহিরের যে লেয়ারটা সেটা টি দিয়ে শুরু, এবং এটার নাম হচ্ছে টনোপ্লাস্ট। ওকে, আর এখানে তো বলার মতো কিছু নাই, একক ঝিল্লি বিশিষ্ট। ঝিল্লি টিল্লিগুলার হিসাব আমি তো বলছি লাস্টে বুঝাই দিব, একসাথে বুঝাই দিব, আলাদা আলাদা করে কোনটা ঝিল্লি কত এগুলো মনে রাখতে হবে না। আর এর ভেতরে যে রসটা থাকে সেটাতে বিভিন্ন পানি, তারপর হচ্ছে বিভিন্ন খনিজ লবণ, বিভিন্ন প্রোটিন, সব কিছুই থাকে। প্রোটিন না, মেনলি হচ্ছে পানি, খনিজ লবণ এগুলাই থাকে, বিভিন্ন জৈব পদার্থ এগুলো থাকতে পারে। সো এই ভেতরে যে রসটা থাকে সেই রসটাকে আমরা কোষ রস বলি। বিস্তৃতি আমরা জানি যে উদ্ভিদ কোষে বিশাল বড় একটা ডাব্বা সাইজের কোষ গহ্বর থাকবে, যেহেতু উদ্ভিদের কোনো পেট নাই, ওর পেট বলতে ওই কোষ গহ্বরটাই, ওর মধ্যেও খাবার সঞ্চয় করে রাখবে। আর প্রাণী কোষে এরকম ছোট 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 অনেকগুলো থাকে, মানে একের অধিক থাকতে পারে, ঠিক আছে, ফাইন।
এরপর হচ্ছে কাজ, সেম তোমরা কাজ একটু দেখে নিতে পারো। আই ডোন্ট থিঙ্ক যে হচ্ছে এখানেও কোনো ইম্পর্টেন্ট টার্ম আছে যেগুলো তোমাদের পড়তে সমস্যা হবে। খুবই কমন কিছু টার্ম আছে, কোষরস ধারণ, বর্জ্য পদার্থ ধারণ, পিএইচ রক্ষা, পানির চাপ এবং তরলের ভারসাম্য খুব সুন্দর করে কিন্তু এখানে দেওয়া আছে। সো আই থিঙ্ক লাগবে না। ওকে, ঠিক আছে, ফাইন। সো আমরা ক্লাসের লাস্ট টপিকে চলে আসছি। সেটা কি? সেটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, এটা কি বইয়ের 10 পৃষ্ঠার ছকের অলঙ্করণ বুঝাই দেন। আমি একটা 10 না, এটা 15 লিখছে, 15। আমি যদি খালি দেখছি যে এইটা হচ্ছে মানে সামনে আসা টপিক, আমি একবার পিটন মারবো এই যে ইয়ে থেকে বেরোয়, এই ক্লাস থেকে ফোনের মধ্যে দিয়ে পিটাবো, বুঝছো? কই দেখি 15 নম্বর ইয়েটা কই? আচ্ছা 30, 29 আজকের ক্লাসের তো এটা টপিকই না, তাই আরও পিটন দেওয়া দরকার। ক্লাসের সিকোয়েন্স আছে, আই নেভার ব্রেক ক্লাসের সিকোয়েন্স। ঠিক আছে, আমি এটা করবই না, অসম্ভব। হ্যাঁ, এটাতে খুবই পড়াশোনার গাফিলতি হয়। আর এই অলঙ্করণ, এই তুমি জিজ্ঞেস করছিলা না কোথায় জানি, প্রাইভেট ফেসবুক গ্রুপে না কোথায়, আমি বললাম না অলঙ্করণ মানে সাজানো? হ্যাঁ, এটা বলছিলাম না? একটা জিনিস বাপরে বাপ তোমাদের মাথায় ঢুকলে ওইটা যদি মানে তেলাপোকার মতো, এটা বের না হওয়া পর্যন্ত তোমাদের শান্তি নাই। তেলাপোকার একদম হৃৎপিণ্ডের মতো, আমি খেয়াল করছি। মরে না, তেলাপোকা যেরকম মরতে চায় না, তোমাদের মাথা থেকে ওরকম বের হতে চায় না এগুলা, বুঝছো? ঠিক আছে, ওকে ফাইন। এখন আমরা নিউক্লিয়াস পড়বো। প্রথমে আমরা এটা বুঝে নিব যে নিউক্লিয়াস আমরা পিচ্চিকাল থেকে পড়ে আসছি, ক্লাস 6 থেকে পড়ছি, 7 থেকে পড়ছি, 8, 9, 10 সব জায়গায় পড়ছি। সো নিউক্লিয়াস আসলেই ওইটা, ঠিক আছে, যেটা আমরা পড়ে আসছি। নিউক্লিয়াসের যে 4টা অংশ থাকে, নিউক্লিয়াস আসলেই তাই, নিউক্লিয়াসের 4টাই অংশ থাকে। এখন যেহেতু আমরা একটু বড় হয়েছি, আমরা একটা এক্সটেন্ডেড স্ট্রাকচার শিখব। বাট আমি তোমাদেরকে ক্লিয়ারলি বলতে চাই, এই এক্সটেন্ডেড স্ট্রাকচারটা আমি টপার্স ব্লুপ্রিন্টেও রাখি নাই, কারণ এক্সটেন্ডেড স্ট্রাকচারটা একদমই ইম্পর্ট্যান্ট না। বাট আমি ক্লাসে সেটা বুঝাই দিব। সো এক্সটেন্ডেড স্ট্রাকচারটা হচ্ছে প্রতিটা নিউক্লিয়াসের বাহিরের যে লেয়ার থাকে, যেটাকে আমরা নিউক্লিয়ার ঝিল্লি বলছি, আমরা জানি সেখানে নিউক্লিয়ার রন্ধ্র বা নিউক্লিয়ার ছিদ্র নামে একটা অংশ ছিল। ওই নিউক্লিয়ার ছিদ্রের খুবই আলট্রা মাইক্রোস্কোপিক একটা স্ট্রাকচারের বর্ণনা বইতে দেওয়া আছে। ওইটা আমি বর্ণনাটা বুঝাই দিব, বাট ওই বর্ণনাটা তোমরা জাস্ট একটু কয়েকবার রিডিং দিতে পারো, এটা একেবারেই ইম্পর্ট্যান্ট না। ঠিক আছে, সো এই কারণে এটা আমি টপার্স ব্লুপ্রিন্টেও রাখি নাই, বাট তোমাদেরকে এই জিনিসটা কিন্তু আমি আগেই ক্লিয়ার করে দিলাম। ওকে, সো আগে আমরা ওই রন্ধ্রের অংশটা, এক্সটেন্ডেড যে অংশটা, সেটা আমি বাদ রাখছি, ওটা আমি লাস্টেই দেখাই দিব। আগে আমরা একদম সিম্পলিফাইড যে ভার্সনগুলো আছে সেগুলো পড়ে ফেলছি, এবং এটা পড়ার সময় সবার ব্রেনকে অনেক রিল্যাক্স করে দিবা, কারণ আগে আমরা যা যা পড়ছি আমরা তাই এখানে পড়বো। ঠিক আছে, ফাইন। তো প্রকৃত কোষের যে অঙ্গাণুটা দ্বিস্তরী বিশিষ্ট হচ্ছে অবস্থায় থাকবে, প্রোটোপ্লাজমিক রস এবং ক্রোমাটিন জালিকা ধারণ করে। এগেইন আমি বলতেছি, সংজ্ঞা কেউ মুখস্থ করতে যাবা না, নিজের মনের মধ্যে যা আছে তাই দিয়ে সংজ্ঞা লিখবা। নিউক্লিয়াসকে আমরা কোষের মস্তিষ্ক বলি, প্রাণকেন্দ্র বলি। নিউক্লিয়াসের বাংলা নাম অ্যাকচুয়ালি কেন্দ্রিকা, এবং নিউক্লিয়াস হচ্ছে ল্যাটিন ওয়ার্ড। ইয়েস, নিউক্লিয়াস ইজ নট গ্রিক ওয়ার্ড, এটা যেন সবার মাথায় থাকে। ঠিক আছে, এই চ্যাপ্টারে আমরা এখন পর্যন্ত দুটো ল্যাটিন ওয়ার্ড পড়েছি, একটা হচ্ছে সেল, এবং সেলের ভেতরে মানে মেন ওয়ার্ড যে দুটো সেটাই হচ্ছে ল্যাটিন, একটা হচ্ছে সেল, এবং সেলের ভেতরে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা, সে বাকিরা কিন্তু চলতেই পারবে না। নিউক্লিয়াসকে ওয়ান কাইন্ড অফ, আমি ফিল করি যে নিউক্লিয়াস হচ্ছে কোষের রাজা। ঠিক আছে, সো রাজা যদি না থাকে তাহলে কিন্তু দেশ শাসন করা যায় না। তো একইভাবে এই নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের ভেতরের যে কোষ এবং কোষের ভেতরে যে নিউক্লিয়াস, এই দুটো হচ্ছে ল্যাটিন ওয়ার্ড থেকে আসছে। এভাবে আমরা মার্জ করে মনে রাখবো। ফাইন, সো ওইটার ল্যাটিন নাক্স থেকে আসছে, নাক্স মানে হচ্ছে আসলে নাট। এটাও একটা হচ্ছে একবার একটা কোশ্চিনে এসে গিয়েছে, সো এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, এখানের অংশটা আমরা ফার্স্ট ক্লাসে পড়েছিলাম। রবার্ট হুক না, রবার্ট ব্রাউন অর্কিড বা রাসনা পত্রকোষে নিউক্লিয়াস আবিষ্কার ও নামকরণ করেন, এবং ফন্টানা নিউক্লিয়াসের অভ্যন্তরে নিউক্লিওলাস দেখতে পান। অর্থাৎ রবার্ট ব্রাউন নিউক্লিয়াস, ফন্টানা নিউক্লিওলাস, এবং নামকরণ হচ্ছে বৌম্যান। হ্যাঁ, আমি এটা অন্যভাবে মনে রাখছিলাম, বৌম্যান, বউ এসব দিয়ে এটি মনে রাখছিলাম সামহাও। হ্যাঁ, ফাইন, ওকে। সো বিস্তৃতি হচ্ছে, আমরা জানি একটা কোষে একটাই নিউক্লিয়াস থাকে, বাট
অনেক সময় একটা কোষে একের অধিক নিউক্লিয়াস থাকতে পারে। এই সিচুয়েশনটা কখন হয়? খুবই সহজ সিচুয়েশন। আমরা যখনই বলতেছি যে একটা কোষ, এই কোষের মধ্যে নিউক্লিয়াস হচ্ছে আমাদের একটা, এই নিউক্লিয়াসটা যখন আমাদের ভাগ হচ্ছে, তখন একটা কোষের মধ্যে এই দেখো দুইটা নিউক্লিয়াস তৈরি হয়ে যাচ্ছে। এই যে একটা কোষের মধ্যে যে দুইটা নিউক্লিয়াস তৈরি হচ্ছে, এবার যদি আবার নিউক্লিয়াস ভাগ হয় তাহলে আরও নিউক্লিয়াস তৈরি হবে। অর্থাৎ নিউক্লিয়াস ভাগ হচ্ছে, অপর দিকে সাইটোকাইনেসিস হচ্ছে না, মানে সাইটোপ্লাজমের ডিভিশন হচ্ছে না। সো এই যে একটা সিচুয়েশনে যেখানে নিউক্লিয়াস অনবরত ভাগ হচ্ছে কিন্তু সাইটোপ্লাজমের ডিভিশন হচ্ছে না, তখন কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস তৈরি হয়ে যায়। ইয়েস, সো কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস থাকতে পারে। তো এই যে কোষের মধ্যে যে একাধিক নিউক্লিয়াস থাকে, এরকম একটা সিচুয়েশনও আমরা দেখব, আবার এমন সিচুয়েশনও দেখব যেখানে নিউক্লিয়াস নাই। তো সেরকম সিচুয়েশনটা কি মনে রাখবো? অণুর রেড সি লাল, অণু মানে হচ্ছে অণুচক্রিকা, রেড মানে লোহিত রক্তকণিকা, সি মানে সিভ কোষ বা সিভ নল, এবং লাল মানে হচ্ছে লেন্স। তাহলে অণুর রেড সি লাল, অণুচক্রিকা, আরবিসি, সিভ কোষ এবং লেন্স কোষে আমাদের নিউক্লিয়াস থাকে না। ঠিক আছে, আদি কোষেও নিউক্লিয়াস থাকে না। আমরা জানি আদি কোষে কী কী থাকে না, এটা তোমাদের এখন মাথার মধ্যে চলে আসা উচিত। হ্যাঁ, কারণ তোমরা এনাফ বড় হইছো আদি কোষ এবং প্রকৃত কোষ বোঝার জন্য। ওকে, সো নিউক্লিয়াসের অবস্থানটাও আমরা বুঝি যে যদি আমাদের কোষ গহ্বর না থাকে মাঝে, কোষ গহ্বর থাকলে ডান সাইডে সরে যাবে। আমরা একটু আগে যে কথাটা বললাম যে অনেক নিউক্লিয়াস বিশিষ্ট কোষকে আমরা হচ্ছে সিনোসাইটিক বলি। আমরা যে ইন্টারে খালি পড়ি কিন্তু ইন্টারে আমাদের যে মাথা থাকে না, এটা সবচেয়ে বড় প্রমাণ। আমি যখন ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ারের ফার্স্ট ডেতে ক্লাস করি, আমাদের যেহেতু সব কিছু ইংলিশে পড়তে হবে, স্যার আমাদের বলছিল তোমরা সিনোসাইটিক বানান লেখো। বিশ্বাস করো আমার ক্লাসের 70টা স্টুডেন্টের মধ্যে একটা স্টুডেন্টও সিনোসাইটিক বানান লিখতে পারে নাই, ইনক্লুডিং মি। ইয়েস, আমিও পারি নাই, এখানে বলার কিছু নাই, আমি পারছি, আমিও পারি নাই। হ্যাঁ, কারণ সিনোসাইটিক বানানটা হচ্ছে কো ইনোসাইটিক, খেয়াল করো, কো ইনোসাইটিক, কিন্তু এটার উচ্চারণ সিনোসাইটিক। সো এক একজন সিই এসই বিভিন্নভাবে ট্রাই করছে, বাট কো ইনোসাইটিক কারোর মাথা দিয়ে আসে নাই। কারণ ওই যে ইন্টারে তো আমরা অনেক কিছুর পিছে দৌড়াতে পছন্দ করি, বাট অ্যাকচুয়ালি যেটার পিছনে দৌড়ানোর দরকার আমরা ইন্টারে সেটার পিছনে দৌড়াই না। আমরা 10টা প্রাইভেট একটা সাবজেক্টে পড়ি, তারপরেও আমাদের মন ভরে না। ঠিক আছে, একইভাবে। সো এরকম এই স্লাইডটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এরকম হচ্ছে সাধারণত এই ঘটনাগুলো আমরা শৈবালে বেশি দেখি। ডান সাইডে যেটা একটা ছবি আছে এটা হচ্ছে শৈবালের ছবি, এটা হচ্ছে স্ফাএরোপ্লিয়া, এটার মুখ দিয়ে জানি উচ্চারণটা আমার কোনোদিনই বেরোইতে চায় না। আর এটা হচ্ছে ভাউচেরিয়া বোট্রাইডিয়াম, এই উচ্চারণ দুটো বের হয়। সো এটা আর ছত্রাকের মধ্যে হচ্ছে পেনিসিলিয়াম। এগুলোতে আমরা একটা কোষের মধ্যে একাধিক কি দেখি বলো তো? একটা কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস দেখি। এই উদাহরণগুলো পড়তে হবে, এই সায়েন্টিফিক নামগুলো পড়তে হবে। এগুলো সব দেখো ইটালিক হরফে বাঁকা করে লেখা আছে, এগুলো পড়তে হবে। ডান। এরপরে আমরা একদম সুন্দর মতো চলে যাচ্ছি কিসে? এরপরে আমাদের হচ্ছে সুন্দর মতো চলে যাচ্ছে আমাদের নিউক্লিয়াসের গঠনে। সো তোমরা, আমি একদম সিম্পলি আগে নিউক্লিয়াসের গঠনটা চিত্র দেখে বুঝাই দিচ্ছি, তারপর জাস্ট এটা আমি তোমাদেরকে বলে যাব, তোমাদের একা একা এটা হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, আজকে আমার শরীরটা বেশ খারাপ, আমি জানি না কেন, এরকম বৃষ্টি হচ্ছে সেই কারণে কিনা, মানে শরীরটা আমার বেশ মানে টায়ার্ড লাগছে। আর আমি গতকালকে আমার দাঁতে কাজ করে আসছি, এই কারণে আমার মুখ শুকায় যাচ্ছে অনেক বেশি। ঠিক আছে, সো সবার সামনে একটু পানি খেয়ে নিচ্ছি, আমি পানি খেয়ে নিচ্ছি। ওকে, আচ্ছা, সো এবার যেটা বলছিলাম যে একটা নিউক্লিয়াসের বাহিরের যে ডাবল লেয়ার সেটা হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি বা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ। এই ঝিল্লিটা অন্যান্য সকল অঙ্গাণুর ঝিল্লি থেকে একটা কারণে এক্সেপশন, কারণ হচ্ছে এটাতে নিউক্লিয়ার রন্ধ্র থাকে বা নিউক্লিয়ার ছিদ্র থাকে। খেয়াল করো, দেখছো? এই কারণে এটা বাকি সকল অঙ্গাণু থেকে এক্সেপশন, কারণ অন্য কোনো অঙ্গাণুর লেয়ারে, 2 স্তরের লেয়ারে এইভাবে রন্ধ্র বা ছিদ্র থাকে না। এরপরে এর ভেতরে থাকে নিউক্লিওলাস বা কেন্দ্রিকাণু। ঠিক আছে, এবং এছাড়াও নিউক্লিওপ্লাজম থাকে, এবং নিউক্লিওলাসের সাথে আটকানো থাকে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন বা ক্রোমোজোম।
ঠিক আছে, অনেকগুলো নাম আছে, নামগুলোর মধ্যে ডিফারেন্সিয়েশনও আজকে আমরা পড়ে ফেলবো। আমার মুখ আজকে অনেক শুকায় যাচ্ছে। ফাইন। নিউক্লিয়াস দুটি ঝিল্লি বা মেমব্রেন দ্বারা আবৃত অবস্থায় থাকে। এটা একদম সিম্পল কথাবার্তা, সবাই একদম সিম্পলি নিবা, এটাতে আহামরি বুঝার কিছু নাই, কারণ যা বুঝার তোমরা অলরেডি বোঝো এগুলা। তো এই মেমব্রেনটা 2 স্তরের এবং সেম কোষ ঝিল্লির মেমব্রেনের মতো, মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনের মতো, প্লাস্টিডের মেমব্রেনের মতো এরা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে তৈরি। ঠিক আছে, ওকে। এইটা সর্বত্র একই রকম নয়, এখানে অনেকগুলো ছিদ্র থাকে এবং অন্যান্য আবরণীতে এই ছিদ্রগুলো থাকে না, ছিদ্রের ব্যাসটা উল্লেখ করছে। নিউক্লিয়ার এনভেলপের ভেতরে উৎপন্ন এই ফাঁককে আমরা নিউক্লিয়ার ফাঁক বলি। তাহলে নিউক্লিয়ার এনভেলপে একটা ফাঁক থাকে, সেটা হচ্ছে নিউক্লিয়ার ফাঁক। শোনো, কিছু কিছু ব্যাপারে কমন সেন্স খাটাবা। আমি যখন বলছি যে তোমাকে নিউক্লিয়াসের বর্ণনা লিখতে হবে, অবশ্যই তুমি কাজ লিখবা না। তুমি কি গাধা? তুমি কি কাজ লিখবা? বলো, লিখবা না। এখন নিউক্লিয়ার এনভেলপের কাজ তুমি মুখস্থ করবা? জীবনেও না। তুমি যদি না পড়ো, চিন্তা করো যে এটার কাজ কি হইতে পারে, তুমি প্রথমেই দেখবা এটার কাজ একটাই ব্যাপার হবে, সেটা হচ্ছে নিউক্লিয়াসের জিনিসকে সাইটোপ্লাজমের জিনিসকে নিউক্লিয়াসে চলাফেরা করতে হেল্প করা। দেখবা সেটাই লেখা আছে। দেখো আরেকটা কি থাকবে, যে ভেতরের জিনিসগুলো সাইটোপ্লাজম থেকে পৃথক করে রাখা, দেখবা সেটাই থাকবে এখানে লেখা। দেখছো? তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত হয় নিউক্লিয়াসের অবস্থানকে দৃঢ় করা। তোমরা যারা কোষের চিত্র আঁকছো তারা জানো না যে নিউক্লিয়াসের সাথে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা আঁকছিলা আটকানো অবস্থায়, মনে পড়ে? তো ওইটাই এখানে বলেছে। অভ্যন্তরীণ উৎপন্ন পদার্থ রন্ধ্রের মাধ্যমে সাইটোপ্লাজমে পাঠানো। খুবই বেসিক কথা, কোনো কঠিন কথাই না। আমি যদি স্কিপও করতাম তাও সমস্যা ছিল না। নিউক্লিওপ্লাজমের আরেকটা নাম হচ্ছে ক্যারিওলিম্ফ। কেন? নিউক্লিয়াস মানে ক্যারিওন, সেখান থেকে আসছে ক্যারিও। লিম্ফ মানে হচ্ছে একটা থকথকে বস্তুকে আমরা লিম্ফ বলি, সেখান থেকে আসছে হচ্ছে লিম্ফ। ঠিক আছে, সো এটাও সেম, স্বচ্ছ, ঘন, দানাদার তরল পদার্থ। যদিও আমাদের সাইটোপ্লাজম কিন্তু অর্ধস্বচ্ছ ছিল, বাট এটা হচ্ছে স্বচ্ছ, ঘন, দানাদার তরল পদার্থ, এটাকে আমরা নিউক্লিওপ্লাজম বলবো। এটা সেম প্রোটোপ্লাজমের মতো বৈশিষ্ট্য, প্রোটোপ্লাজমিক রসের বৈশিষ্ট্য সব কিছু এগুলো হচ্ছে সেম থাকবে। এটা যা যা ধারণ করছে, যা যা এটা রাখছে সেটা বলে দিছে। নিউক্লিওলাস, এর ভেতরের অংশটাকে আমরা নিউক্লিওলাস বলি। নিউক্লিওলাসের খুবই সিগনিফিক্যান্ট একটা ভূমিকা আছে, সেটা আমি একটু উল্লেখ করতে চাই। নিউক্লিওলাস সাধারণত নির্দিষ্ট ক্রোমোজোমের একটি নির্দিষ্ট স্থানে লাগানো থাকে। অর্থাৎ আমরা যে ছবিতে দেখতেছিলাম যে একটা নিউক্লিওলাসের সাথে ক্রোমাটিন তন্তু এভাবে পেঁচানো পেঁচানো আছে, মানে ক্রোমোজোম পেঁচানো আছে। এই ক্রোমোজোমটা আসলে ক্রোমোজোমের কোন অংশের সাথে পেঁচানো থাকে? আমরা একটা ক্রোমোজোমের ছবি দেখতে পাচ্ছি। আমরা যে একটা ক্রোমোজোমের ছবি আঁকিও, আমরা কিন্তু নেক্সট ক্লাসটা ক্রোমোজোম নিয়েই করবো। এর পরের ক্লাসটা আসলে খুবই মানে মজার একটা ক্লাস, আমার খুবই প্রিয় একটা ক্লাস, পর্ব 6-এর ক্লাস যেটা। ঠিক আছে, আচ্ছা খেয়াল করো, এটা এখানে এই যে এরকম একটা গুল্লুর মতো অংশ থাকে না, এই অংশটাই আমাদের আসলে স্যাট অংশ। স্যাটেলাইটের শর্ট ফর্ম হচ্ছে স্যাট। স্যাটেলাইট অংশ, ক্রোমোজোমের একটা অংশকে পার্টিকুলারলি আমরা হচ্ছে স্যাটেলাইট বলি। এই স্যাটেলাইট অংশটাই আমাদের এই নিউক্লিওলাসের সাথে পেঁচানো পেঁচানো অবস্থায় থাকে। এই যে স্যাটেলাইট অংশ, ঠিক আছে, একদম বাহুর শেষ প্রান্তে এরকম একটা গোল্লুর মতো অংশ থাকে, সেটার সাথে পেঁচানো অবস্থায় থাকে। তোমরা যারা ক্লাস করতেছো আমাকে একটু প্লিজ বলবা যে এইটা বুঝছো কিনা। নিউক্লিওলাসের সাথে ক্রোমোজোম বা নিউক্লিয়ার রেটিকুলাম, নিউক্লিয়ার তন্তু, ক্রোমাটিন এগুলো আটকে থাকে। এখন এটা যে আটকে থাকে, এটা স্পেসিফিক্যালি যেই জায়গাটাতে আটকে থাকে, সেই স্পেসিফিক্যালি জায়গাটাই হচ্ছে আমাদের স্যাট রিজিয়ন। বুঝছো? এটা বুঝছো? একটু আমাকে বলো, সবাই জলদি বলে ফেলাও। জি বুঝেছি, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, ওকে। এরপরে আমরা চলে আসি নিউক্লিওলাস। এটার সংখ্যা অবশ্যই একটা নিউক্লিওলাসে একটা নিউক্লিয়াসে একটাই নিউক্লিওলাস থাকবে। নিউক্লিয়াস থাকবে না কোথায়? যেখানে প্রোটিন সংশ্লেষণের দরকার পড়বে না সেটাতে নিউক্লিওলাস থাকবে না। আর যদি প্রোটিন সংশ্লেষণের বেশি বেশি দরকার পড়ে তাহলে বেশি নিউক্লিয়াস থাকবে। বুঝতে পারছো? নিউক্লিয়াস না, নিউক্লিওলাস।
নিউক্লিওলাসের সাথে প্রোটিন সংশ্লেষণ ব্যাপারটা হচ্ছে রিলেটেড। হ্যাঁ, এটা যখন আমরা প্রোটিন উৎপাদন প্রক্রিয়া পড়ব তখন আমরা এটা খেয়াল করতে পারবো। সো আপাতত আমরা এটা জানলেই হবে যে নিউক্লিওলাস মূলত প্রোটিন উৎপাদনের সাথে রিলেটেড। এই জন্য যদি প্রোটিন উৎপাদন কোনো একটা কোষে বেশি বেশি হয়, সেই কোষে বেশি বেশি নিউক্লিয়াস থাকবে। আর যদি প্রোটিন উৎপাদন না হয়, সেখানে নিউক্লিয়াস না থাকলেও চলবে, বাট সবসময় নিউক্লিওলাস থাকে। ওকে, এটার উৎপত্তি কোথা থেকে হয়? সেম ওই যে স্যাটেলাইট ক্রোমোজোমের একটা অংশ জিন নিউক্লিওলাস উৎপাদনে প্রত্যক্ষ ভূমিকা পালন করার যথেষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে। ভৌত গঠন নর্মাল অ্যাজ ইউজুয়াল, জাস্ট রিডিং দিও। আর রাসায়নিক গঠনের মধ্যে প্রোটিন, আরএনএ এবং যত সামান্য ডিএনএ থাকে। জাস্ট ক্যাজুয়ালি, এটা কঠিন কিছু না, র্যান্ডমলি। বিভিন্ন প্রকার আরএনএ সংশ্লেষণ করা, প্রোটিন সংশ্লেষণ ও সংরক্ষণ করা, এটা তো অবভিয়াস ব্যাপার। আর নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করা। নিউক্লিওটাইড কি আমরা একদম সুন্দর মতো 7 নম্বর পর্বে পড়ব। নিউক্লিওটাইডের মধ্যে কিন্তু ডিএনএ একটা নিউক্লিওটাইড, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএর মধ্যে প্রচুর নিউক্লিওটাইড থাকে, আরএনএর মধ্যে প্রচুর নিউক্লিওটাইড থাকে। সো এই নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে তো কাজ করবেই, কারণ ও তো আরএনএই সংশ্লেষণ করতেছে। সো তো ভান্ডার হিসেবে কাজ করবেই, কারণ ও যদি নিউক্লিওটাইড না বানাইতে পারতো, ও কি আরএনএ বানাতে পারতো? কারণ আরএনএ বানাতে তো অনেকগুলো নিউক্লিওটাইড লাগে। ঠিক আছে, ডান। ওকে, এইবার জাস্ট আমরা 3টা টপিক সাইমুলটেনাসলি পড়বো। এই 3টা টপিক হচ্ছে এই ছবিটা। আমরা একটু খেয়াল করি ছবিটা কি দেওয়া আছে। ছবিটাতে দেওয়া আছে নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন এবং ক্রোমোজোম। মনে পড়ে? তোমরা বারবার বলতা, আপু ক্রোমাটিন আর ক্রোমোজোম কি এক? আপু নিউক্লিয়ার রেটিকুলাম কি? আপু ক্রোমাটিন তন্তু কি? এই কোশ্চেনগুলো তোমাদের মনের মধ্যে অ্যারাইজ হইতো না? এই কোশ্চেনের আরও সুন্দর একটা ভার্সন কিন্তু আমরা আগামী পর্বে পড়তে যাচ্ছি, যখন আমরা ক্রোমোজোম পড়ব। বাট এই পর্বেও আমরা এটার খুবই ক্লিয়ার ধারণা পেয়ে যাব। সেটা হচ্ছে, প্রথমে বুঝে নিবা যে নিউক্লিয়ার রেটিকুলাম যেটা নিউক্লিয়াসে থাকে, খুবই প্যাঁচানো পুচানো অবস্থায় থাকে। কোষ যখন বিভাজনে যায় না, তখন একদম সুন্দর মতো নিউক্লিয়াস এটা প্যাঁচায় পুচায় থাকে। সেটাকে আমরা নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু বলছি। এটা যখন আরেকটু এক্সটেন্ডেড ভার্সনে যায়, অর্থাৎ যেটাকে তখন আমি একটু দেখতে পারবো একটু হালকা মোটা মোটা হচ্ছে, তখনকার ভার্সনটা হচ্ছে একটা ক্রোমাটিন, মানে একদম ফিতার মতো সুতার মতো একটা অংশ, সেটাকে আমরা ক্রোমাটিন বলি। এবং এটা যখন আরও মোটা হয়ে যায় তখন সেটাকে আমরা ক্রোমোজোম বলি। তো আমরা এটা যদি সংজ্ঞার দিকে খেয়াল করি, সংজ্ঞার দিকেও এভাবেই বলা থাকবে যে কোষের বিভাজন অবস্থায়, মানে অবিভাজন অবস্থায়, মূলত যখন কোষ বিভাজিত হয় নাই সেই অবস্থাতে নিউক্লিয়াসের ভিতরে জালিকার মতো কিছু তন্তু দেখব, সেগুলোকেই নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু বলবো। এই যে আমরা এখানে যে অনেক জাল 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 অংশগুলো দেখতেছি সেগুলা। এরপরে নিউক্লিয়াসের বিভাজনরত অবস্থা বা মধ্যবর্তী অবস্থায় যে অংশ বা তন্তু স্থূলিত হয়, মানে একটু মোটা হয়, মানে যখন কোষ বিভাজনটা কেবল স্টার্ট হয়েছে, অর্থাৎ প্রোফেজ স্টেজে, তখন আমরা যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে আমাদের ক্রোমাটিন। এবং ক্রোমাটিনটা আমাদের ডিএনএ এবং প্রোটিন একত্রিত করে এই স্ট্রাকচারটা তৈরি, অর্থাৎ ক্রোমাটিনে ডিএনএও থাকে, প্রোটিনও থাকে। এবং ক্রোমোজোমের অনেক ইন্টারনাল স্ট্রাকচারে গেলে আমরা দেখব যে এটা এত মানে শেষই হচ্ছে না। একটা জিনিসকে এগেন অ্যান্ড এগেন ভাঙলে যেরকম একটা জিনিস পাওয়াই যেতে থাকে, ওইটাকে ভাঙলাম আবার পাওয়া গেল, ক্রোমোজোমের স্ট্রাকচারটা এক্স্যাক্টলি এমন। এটাকে তুমি যত ভাঙতে থাকবা, তুমি এটার আরও ছোট ছোট স্ট্রাকচার আবিষ্কার করতে থাকবা। একইভাবে ক্রোমাটিনকে যদি আমি ভাঙি, আমি যেরকম ডিএনএ এবং প্রোটিন পাবো, এগুলোকেও আবার ডিএনএ আর প্রোটিনকে তো এমনি ভাঙাই যায়, বাট তার মাঝখানে অনেকগুলো লেয়ার আছে যেগুলোতে আমরা একটা একটা করে স্ট্রাকচার আবিষ্কার করতেই থাকবো। এবং লাস্টে হচ্ছে যখন ক্রোমোজোম একটু মোটাও খাটো হবে, একটু বেশি কুণ্ডলিত হবে, মানে একটু বেশি প্যাঁচানো থাকবে, এই ডিএনএ প্রোটিনগুলো বেশি বেশি প্যাঁচিয়ে থাকবে, তখন সেটাকে আমরা ক্রোমোজোম বলবো। তাহলে একদম সোজা বাংলায় এই যে ছবিটা যদি আমরা খেয়াল করি, যখন নিউক্লিয়াসের ভেতরে অতিরিক্ত কুণ্ডলিত অবস্থা থাকবে, তখন সেটাকে আমরা নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমাটিন তন্তু বলবো, যেটা আমরা কোষ যখন বিভাজন ফেজে যায় নাই তখন দেখতে পাই। কোষ বিভাজন ফেজে চলে গেলে আমরা ক্রোমাটিন দেখতে পাই, যেটা ডিএনএ এবং প্রোটিনের একটা স্ট্রাকচার, এবং এটা কিছুটা ফিতা সুতা তন্তুর মতো স্ট্রাকচার। এবং এরপরে হচ্ছে ক্রোমোজোম, যেটা আর একটু মোটা এবং খাটো এবং খুব প্রমিনেন্ট, এবং সেই অবস্থাতে আমরা ক্রোমোজোমগুলোকে কাউন্ট করতে পারি।
এরপরে হচ্ছে লাস্ট আমাদের এটার বংশগতির ধারকবাহক হিসেবে কাজ করবে, যেহেতু এটা ক্রোমোজোম, এবং মিউটেশন প্রকরণ। মিউটেশন মানে হঠাৎ এবং আকস্মিক পরিবর্তন, আগের ক্লাসগুলোতেও বারবার আমি বলেছি। প্রকরণ মানে হচ্ছে বিভিন্ন ভেরিয়েশন সৃষ্টি, মানে এই যে আমের যে বিভিন্ন ভ্যারাইটি সৃষ্টি হয় সেগুলো কিন্তু এই ক্রোমোজোম থেকেই হয়। ডান। এখন এই ছিদ্রের যে অংশটা আছে সেই অংশটার একটা এক্সটেন্ডেড ভার্সন, এক্সটেন্ডেড ছবি বইতে এভাবে দেওয়া আছে। ইউ ক্যান স্কিপ ইট, তুমি এটা খুব সুন্দর মতো স্কিপ করতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটা বেশ আলট্রা একটা স্ট্রাকচার, সো এটা আমি ক্লাসের একদম লাস্ট প্রান্তে পড়াবো, যেহেতু এটা বেশ আলট্রা একটা স্ট্রাকচার। তো ততক্ষণ যদি যারা মনে করো যে এটা স্কিপ করতে চাচ্ছ, ইজিলি স্কিপ করতে পারো। সো এটা আমি দেখাই দিলাম, এই অংশটা আমি ক্লাসের লাস্টে পড়াবো। ওকে, এইটার একটু ডিটেলস ভার্সন এখানে দেখাই দিছি। ওকে, এরপরে হচ্ছে আমাদের নিউক্লিয়াসের কাজ। তোমরা যদি নিউক্লিয়াসের, আজকে যেহেতু হোমওয়ার্ক থাকবে না, নিউক্লিয়াসের গঠনটা আজকে খুব একটা স্পেশাল হোমওয়ার্ক থাকবে। সো নিউক্লিয়াসের হোমওয়ার্কটা যেহেতু তোমাদের থাকবে না, তোমরা সবসময় মনে রাখবা তোমরা সব পড়তে সব লিখতে যাবা না, যেটুকু তোমার সাধ্যের মধ্যে থাকবে তুমি সেটুকুই পড়বা, ঠিক আছে। এখানকার কাজগুলো খুবই সিম্পল, জৈবিক কাজ নিয়ন্ত্রণ, বংশগতি রক্ষা, খুবই সিম্পল সিম্পল কাজ, এগুলো তোমরা পারবা। আচ্ছা, এরপরে আমরা চলে আসছি আমাদের এই অধ্যায়ের সবচাইতে ভ্যালুয়েবল পোর্শনে, যেটা হচ্ছে অঙ্গাণুসমূহ, যেটা দু একটা খুচরা খাচরি অংশ বাদ গেছে সেটা, এবং হচ্ছে সব কিছুকে, সকল অঙ্গাণুকে আমরা একত্রিতভাবে কিভাবে মনে রাখতে পারবো সেই অংশটাতে আমরা চলে আসছি। মানে এইটাই বাকিদের থেকে আমাদের এই অধ্যায় পড়াকে আলাদা করে দিবে, ঠিক আছে। ওকে, তো প্রথমে একদম সিম্পল সিম্পল কিছু কথা আছে। অঙ্গাণু কারা, আর সাইটোপ্লাজমীয় অঙ্গাণু কারা, নিউক্লিওপ্লাজমীয় অঙ্গাণু কারা। সো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু তারাই যারা সাইটোপ্লাজমে থাকে, আর নিউক্লিওপ্লাজমীয় অঙ্গাণু তারাই যারা নিউক্লিয়াসের অভ্যন্তরে থাকে। ডান, এর বেশি কিছু না। এরপর একটা টার্ম আছে যে এন্ডোমেমব্রেন সিস্টেম। এন্ডোমেমব্রেন সিস্টেম হচ্ছে নিউক্লিয়াস এবং প্লাজমা মেমব্রেনের মধ্যে একগুচ্ছ পরস্পর ক্রিয়াশীল অঙ্গাণু। মানে যত অঙ্গাণু আছে তারা আসলে একটা সিস্টেম ওয়াইজ কাজ করে, এবং তারা একটা মেমব্রেন, এন্ডোমেমব্রেন মানে একটা মেমব্রেনের মধ্যে থেকে কাজ করে। এই ব্যাপারটাকে আমরা এন্ডোমেমব্রেন সিস্টেম বলতেছি। যেরকম প্লাজমা মেমব্রেন হতে লিপিড, এনজাইম এগুলো গ্রহণ করা অথবা ভেতরে দেওয়া। অন্তর্ভুক্ত কারা কারা দেখো এখানে লিখে দিছে, সবাই এখানে আসলে অন্তর্ভুক্ত। হ্যাঁ, আচ্ছা, পরীক্ষার জন্য, অ্যাডমিশনের জন্য শুরুতেই তোমরা যে অংশটা পড়বা সেটা আমি বলে দিচ্ছি। এক আবরণীযুক্ত কারা, এক আবরণীযুক্ত যারা, তারা হচ্ছে পারক্সিজম, গ্লাইঅক্সিজম, কোষ গহ্বর, ভিসিকল। এরা সবাই হচ্ছে একক আবরণী যুক্ত। আর আবরণী বিহীন বা ঝিল্লিবিহীন কারা সেটাও বলে দিচ্ছি। রাইসুল, মাইক্রোবাস, পেই, সিলেটে। রাইসুল মানে রাইবোজোম, মাইক্রোবাস মানে হচ্ছে মূলত সাইটোস্কেলিটনের যেগুলো আছে সেগুলো, তাও আলাদা করে বলেছে। মাইক্রোফিলামেন্ট, মাইক্রোটিউবিউলস। পে এ মানে প্রোটিওসোম, প্রোটিওসোমটা আমরা পড়ি না, কিছু কিছু বইতে আছে দেখে এটা আমরা নিয়ে আসছি। আর ই, ই মানে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, অর্থাৎ 3 ধরনের কোষীয় কঙ্কাল, এবং সিলেটে মানে হচ্ছে সেন্ট্রিওল। তার মানে ঝিল্লিবিহীন অঙ্গাণু আমি জীবনেও, বিশ্বাস করো আমি জীবনেও এইসব ছন্দ দিয়ে মনে রাখি নাই। ইটস নট মাই ফেভারিট থিং। ছন্দ দিয়ে তারাই মনে রাখে যারা অনেক পড়া মুখস্থ করতে পারে, যারা লজিক ছাড়া মুখস্থ করে। এবং ছন্দ দিয়ে মনে রাখাটা ইজ নট সো মাচ গুড হ্যাবিট অ্যাকচুয়ালি। আমি কিভাবে মনে রাখতাম, আমি প্রথমে মনে রাখতাম আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্যে বলা আছে যে আদি কোষে কখনো ঝিল্লিযুক্ত অঙ্গাণু থাকবে না। তার মানে রাইবোজোম হচ্ছে ঝিল্লিযুক্ত অঙ্গাণু না, কারণ যেহেতু আদি কোষে রাইবোজোম আছে। এরপরে আদি কোষের পার্থক্যেই বলা আছে যে সাইটোস্কেলিটন আদি কোষে, মানে এই যে আমাদের সাইটোস্কেলিটনের যে 3টাই পার্ট আছে, এটা যদি আমরা খেয়াল করি এইটা আমাদের কোথায় আছে, ওখান থেকে আমি ওই সেম ভার্সনে আমি এটা মনে রাখতাম যে 3 টাইপের যে সাইটোস্কেলিটন আছে, 3 টাইপের সাইটোস্কেলিটনই আমাদের হচ্ছে ঝিল্লিবিহীন। 3 টাইপের সাইটোস্কেলিটন ঝিল্লিবিহীন, আর সাথে আলাদা করে শুধু সেন্ট্রিওল মনে রাখতাম। ডান, আমি এভাবেই মনে রাখছি সারা জীবন, বিশ্বাস করো আমি কখনোই এই হচ্ছে মানে এইসব সূত্রটুত্র দিয়ে মনে রাখি নাই, ঠিক আছে। ওকে, ফাইন। আচ্ছা, এরপরে আমাদের এই যে আমরা যে হচ্ছে যতগুলো পয়েন্টার ছিল, যতগুলো এই যে এতক্ষণ ধরে আমরা যত কিছু পড়ছি, ঠিক আছে, আমাদের সেন্ট্রিওল, আগের অধ্যায়ে আমরা যে জিনিসগুলো পড়ছি। আচ্ছা, একটা মিনিট,
সেন্ট্রিওলে এই লেখাটা কি ছিল? আচ্ছা ঠিক আছে, ফাইন, সব ঠিক আছে। ওকে, সো একটা জিনিস যেটা আমি বলতেছিলাম যে আমরা যখন এই অঙ্গাণুগুলো পড়ছি, এতগুলো অঙ্গাণু, এটা আমাদের জন্য মনে রাখা বেশ চ্যালেঞ্জিং, ঠিক আছে, আমাদের জন্য মনে রাখা বেশ চ্যালেঞ্জিং। সো এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করার জন্য আজকের ক্লাসের হোমওয়ার্ক থাকবে খুবই ইউনিক একটা টপিক। সেটা হচ্ছে আমরা যতগুলো অঙ্গাণু পড়েছি, অর্থাৎ প্রথমে আমরা পড়েছিলাম রাইবোজোম, গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, লাইসোজোম, এরপর আমরা পড়েছি মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, আজকের ক্লাসে আমরা পড়েছি সেন্ট্রিওল, পারক্সিজোম, গ্লাইঅক্সিজোম, তারপরে আমাদের কোষ গহ্বর এবং লাস্টে হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এই সকল অঙ্গাণু আমরা একসাথে যদি মনে রাখতে চাই তাহলে আমাদের কিছু কিছু টার্মে এটাকে ভাগ করতে হবে। প্রথমে হচ্ছে অঙ্গাণুগুলো, তারপর হচ্ছে আবিষ্কার এবং নামকরণ, অর্থাৎ কে আবিষ্কার করছে এবং সাথে কে নামকরণ করছে, এক্স্যাক্ট ওই নামটাই কে দিছে। কারণ আমরা আবার এটাও জানি এক একটা অঙ্গাণুর কিন্তু অনেকগুলো নাম থাকে, যেরকম বিশেষ নাম আছে, এক একটা অঙ্গাণুর অনেকগুলো নাম আছে। এটার সাথে বিস্তৃতি এবং উৎপত্তি, এছাড়াও কিন্তু আরও অপশন আছে, যেরকম স্ট্রাকচার পড়তে হয়, স্ট্রাকচারটা আমরা মোটামুটি তাও সবাই দেখাচ্ছি একটু পারি। তারপরে আমাদের প্রকারভেদ মনে রাখতে হয়, আকার আকৃতি মনে রাখতে হয়। তো যাক, তাও আকার আকৃতি অতটা ইম্পর্টেন্ট না, শুধু ক্লোরোপ্লাস্টেরটা ছাড়া। সো আজকে তোমাদের হোমওয়ার্ক এটাই থাকবে যে তোমরা এই যে অঙ্গাণু, হোমওয়ার্কটাকে ভালো করে শুনে নাও, হ্যাঁ, আমি ক্লাসেই বুঝাই বলে দিব। এটা যতগুলো অঙ্গাণু আমরা পড়েছি সবগুলো অঙ্গাণু আমরা লিখব এবং সেটার আবিষ্কার, নামকরণ, সেটার বিস্তৃতি কোথায়, সেটার উৎপত্তি কোথায়, সেটার বিশেষ নাম কোথায়, মানে কী কী, এটা কিন্তু খুব সুন্দরভাবে টপার্স ব্লুপ্রিন্টে দেওয়া আছে। কারণ আমি তো অনেক আগে থেকে বায়োলজি পড়াচ্ছি এইচএসসিতে। ইভেন আমি যখন এর থেকে প্রথম পড়াই, আমি এর থেকে এইচএসসি বায়োলজি দিয়েই স্টার্ট করছিলাম। পরে আস্তে আস্তে ছোট ক্লাস, বড় ক্লাস, অ্যাডমিশন, এটা সেটা সব পড়ানো হয়েছে, বাট মানে এর থেকে পড়ানো আমার স্টার্টই হয়েছিল এইচএসসি বায়োলজি দিয়ে, এইচএসসির একাডেমিক বায়োলজি দিয়ে আর কি। তো তোমরা একটা জিনিস জাস্ট ভাবো, আমি যতবার স্টুডেন্টকে এইটা এইভাবে লিখতে বলছি, ওদের জাস্ট জানটা বেরোয় গেছে। কারণ ওরা বইয়ের প্রতিটা অংশ থেকে এটা খুঁজে খুঁজে এনে এনে লিখত, ওদের অবস্থা খুবই খারাপ হয়ে যেত। সেটারই খুবই সহজ একটা সমাধান আমি টপার্স ব্লুপ্রিন্টে করে দিছি। টপার্স ব্লুপ্রিন্টে এগুলো সব লেখা আছে। এই যে তোমাদের কাজ হবে এটা পড়ে না দেখে লেখা। কারণ তুমি যদি একবার এটা না দেখে লেখো, আপুকে হোমওয়ার্কটা সাবমিট করো, তুমি বাকিদের থেকে অনেক এগিয়ে যাবা। তোমরা যেহেতু আমার স্টুডেন্ট, তোমরা অবশ্যই আমার থেকে স্মার্ট হবা। তাই এখানে যেই 1 2 3 4 5টা কলাম আছে, আমি এক্সপেক্ট করব যে এই 5টা কলামের বাহিরেও তোমরা আরও 1টা 2টো কলাম অ্যাড করবা, যেটা মনে রাখার জন্য ইজিয়ার হবে। বাকিরা হচ্ছে তোমার থেকে শিখবে এবং এটা তোমার একটা নোট হবে। ইটস নট, এটা কিন্তু আমি কোনো মার্কিং করব না, ঠিক আছে, এটা একটা নোট হবে। হয়তো যার নোট সবচেয়ে বেস্ট হবে আমি হয়তো সেটা পেজ থেকে পোস্ট করব, বাট এটা আমি কোনো মার্কিং করব না, এটা তোমার জন্য। এবং এইটা হচ্ছে একটা বড় কার্টিস পেপারে লেখা ট্রাই করবা। এটা একটা খাতায় লিখলেও খাতাটা এইভাবে নিয়ে লেখা ট্রাই করবা। খাতাটা অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে খাতা লিখি সেভাবে লিখলে এগুলো আটবে না, ঠিক আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট যে 5টা, সেই 5টা টপার্স ব্লুপ্রিন্টে অলরেডি দেওয়াই আছে। সো আমি বলবো এই 5টা, তো প্রথম কথা কি, তুমি এই 5টা পড়বা, তুমি মুখস্থ করবা, মেমোরি রিয়ালাইজিং টেকনিক বলো, এতদিন তো সব রকমভাবে পড়াইছি, তারপর না দেখে লিখবা। বাট চেষ্টা করবা এর সাথে আরও 1টা 2টো কলাম এক্সট্রা করে অ্যাড করতে, এবং অবশ্যই এটা সুন্দর করে নোট করবা। তোমার কাছে প্রয়োজনে এই নোটটা যেন তোমার এইচএসসি লাইফের প্রথম নোট হয় এবং তুমি সেটা তোমার টেবিলে কোথাও একটা সুন্দর করে লাগিয়ে রাখবা। লাগলে লেমিনেটিং করে লাগিয়ে রাখো, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আব্বু আম্মু পড়াশোনার পিছনে এইটুকু খরচ করে দিবে তোমাকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। সো আমরা আশা করি হোমওয়ার্ক বুঝতে পারছি। সো হোমওয়ার্ক আমরা বুঝতে পারছি। আমাদের বোর্ড এবং অ্যাডমিশন প্রশ্ন ব্যাংক এগুলো নিয়ে আমার আর কিছু বলার নাই। এই অধ্যায় থেকে ইভেন হচ্ছে সৃজনশীলের অংশ খুব একটা বেশি না, মানে এই টপিকটা থেকে। তো আমি এইটা একটু পড়াই দিচ্ছি। আমাদের নেক্সট ক্লাস কিন্তু মঙ্গলবারে, এবং নেক্সট উইকলি এক্সাম হচ্ছে আমাদের 5 থেকে 7 নম্বর পর্বের উপরে নেক্সট উইকলি এক্সাম হবে। সো আমি এইটা একটু পড়াই দিচ্ছি, জাস্ট
2 to 3 মিনিটস লাগবে, কারণ আমি এটা অনেক ইজি করে পড়াই দিব। দেখো, আচ্ছা এই ছবিটা একটু বুঝো। এই ছবিটাতে এটা হচ্ছে আমাদের সেই নিউক্লিয়ার, কি বলতো, এই যে এইদিকে যেটা চলে আসছে, এটা হচ্ছে 2 লেয়ার বিশিষ্ট সেই নিউক্লিয়ার ঝিল্লিটা। এটাও 2 লেয়ার বিশিষ্ট সেই নিউক্লিয়ার ঝিল্লিটা। এর মাঝখানে যে ছিদ্রটা আছে, মানে এই যে দেখো, এই যে এরকম একটা 2 লেয়ার বিশিষ্ট ঝিল্লি, এর মাঝখানে যে ছিদ্রটা আছে, এর মাঝখানে যে ছিদ্রটা আছে, এই ছিদ্রটা নিয়ে আমরা কথা বলতেছি, যে এই ছিদ্রটা কিভাবে ফর্ম করছে আমরা সেটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, তো প্রথমে আমাদের বলতেছে, আমি যেহেতু বইতে প্রতিটা লাইন বুঝাই দিব সেজন্য এটা বুঝাই দিচ্ছি। প্রতিটা ছিদ্র সংকোচন প্রসারণশীল, মানে ছিদ্রগুলো সংকুচিত প্রসারিত হতে পারে যেন ভেতর থেকে বাইরের বস্তু সুন্দর করে বের হতে পারে, ঢুকতে পারে। সেই জন্য একটি প্রোটিন নেটওয়ার্ক দ্বারা এর সংকোচন প্রসারণ নিয়ন্ত্রিত হয়। একটা প্রোটিন নেটওয়ার্ক এখানে এরা মেনটেন করে। ছিদ্রটিকে ঘিরে চারপাশে বৃত্তাকারে প্রোটিন গ্র্যানিউল থাকে। এই ছিদ্রকে ঘিরে এভাবে চারপাশে বৃত্তাকার প্রোটিন গ্র্যানিউল থাকে এবং মাঝখানে একটি অপেক্ষাকৃত বড় আকারের প্রোটিন থাকে। খেয়াল করো, এই চিত্রটা তো তাই বলা আছে। এই যে এই চিত্রতে এখানে হচ্ছে মাঝখানে, এটা তো 3D পিকচার, এই জন্য এটা আরও সুন্দর করে করা আছে। মাঝখানে একটা বড় প্রোটিন থাকে এবং পাশে ছোট ছোট অনেকগুলো প্রোটিন থাকে। একে ট্রান্সপোর্টার বলে। সো মাঝখানে যে বড় প্রোটিনটা সেটাকে আমরা ট্রান্সপোর্টার বলি, সে একদম মাঝখানে থাকে। অ্যাঙ্কর প্রোটিন দ্বারা ট্রান্সপোর্টার নিউক্লিয়ার এনভেলপের সাথে সংযুক্ত থাকে। এই যে এটা আমাদের নিউক্লিয়ার এনভেলপ, এটা দিয়ে একটা অ্যাঙ্কর প্রোটিন, এই যে এখন যেটা আঁকতেছি, অ্যাঙ্কর প্রোটিন দিয়ে এটা হচ্ছে এটার সাথে সংযুক্ত থাকে। খেয়াল করো, এটা এটার সাথে সংযুক্ত থাকে, এখানেও আছে, সেমটা আছে। এই যে অ্যাঙ্কর প্রোটিন দিয়ে এটা এটার সাথে সংযুক্ত থাকে। ডান। বৃত্তাকার প্রোটিনগুলো স্পোক দ্বারা পরস্পর সংযুক্ত থাকে। বৃত্তাকার প্রোটিনের মাঝে মনে করো যে কিছু একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটাকে আমরা স্পোক বলি। যেরকম এখন লাল কালির যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে স্পোক, এটা দিয়ে সংযুক্ত থাকবে। প্রোটিনে সাব ইউনিট ও ফাইবার থাকতে পারে। প্রতিটা প্রোটিন, এই যে এরকম যে একটা প্রোটিন, এই প্রোটিনে আমার হচ্ছে এরকম ছোট ছোট আবার ইউনিট থাকতে পারে, এভাবে আমাদের ফাইবার থাকতে পারে, এরকম একটা স্ট্রাকচার। এটা আরও ডিটেলস স্ট্রাকচার। নিউক্লিয়াসের ভেতরের দিকে একটি ফাইবার খাঁচার মাধ্যমে সবগুলো প্রোটিনের সাথে ঝুলে থাকে। এই দেখো ফাইবার খাঁচা, এটা হচ্ছে ফাইবার খাঁচা, সেটার মাধ্যমে এই সবগুলো প্রোটিন কিন্তু ঝুলে আসে, অনেকটা ঝাড়বাতির মতো। ঝাড়বাতিতে এরকমভাবে প্রতিটা একটা দেখবা যে ঝাড়বাতিতে সবগুলো লাইট একটা কিছু দিয়ে ঝুলে থাকে, সেম প্যাটার্ন। 8টি প্রোটিন গ্র্যানিউল দ্বারা ছিদ্রটি নিয়ন্ত্রিত হয়। এখানে গোল গোল যে গ্র্যানিউল আছে, এটা মোট হচ্ছে 8টা গ্র্যানিউল আছে। এবং কেন্দ্রীয় প্রোটিনটি, মানে কেন্দ্রীয় যে প্রোটিনটাকে আমরা ট্রান্সপোর্টার বললাম, সেটা বিভিন্ন দ্রব্য, বিশেষ করে বড় অণু যেরকম আরএনএ, নিউক্লিয়াসের ভেতর থেকে বাহিরে, বাইরে থেকে ভেতরে প্রধান ভূমিকা হচ্ছে পালন করে। ঠিক আছে, মানে ভেতরের যেহেতু ও রাজা, ও যেহেতু ভেতরে বসছে, সো ও সব কিছুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোনো কোনো স্থানে নিউক্লিয়ার এনভেলপের বাহিরে আবরণী অন্য কোনো অঙ্গাণু, বিশেষ করে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাথে যুক্ত থাকে। এটা আমরা অলরেডি জানি যে অনেক সময় নিউক্লিয়াসের বাহিরে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা সংযুক্ত থাকতে পারে। নিউক্লিয়ার এনভেলপের ভেতর হতে বিভিন্ন ফোস্কাকে নিউক্লিয়ার ফোস্কা বলা হয়। নিউক্লিয়ার এনভেলপের ভেতরে বিভিন্ন গোল্লা গোল্লা থলের মতো, ভেসিকলের মতো কিছু স্ট্রাকচার থাকে। ফোস্কা মিন্স ফোস্কা, ফোস্কা মিন্স কোথাও হাতে পুড়ে গেলে যেভাবে ফোস্কা তৈরি হয়, একটা গোল্লা অংশ তৈরি হয়, এক্স্যাক্টলি ফোস্কা মিন্স ফোস্কা। ঠিক আছে, সেটা তৈরি হতে পারে। তাহলে এটার স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কি? এটার স্ট্রাকচার হচ্ছে মাঝখানে একটা প্রোটিন থাকে যে হচ্ছে ট্রান্সপোর্টার প্রোটিন। এ হচ্ছে দুইটা এরকম ডানা দিয়ে বা দুইটা হচ্ছে পাখনা মতো দিয়ে, এই পাখনা দুইটার নাম হচ্ছে আমাদের অ্যাঙ্কর প্রোটিন। এটা দিয়ে দুটো নিউক্লিয়ার এনভেলপের সাথে যুক্ত থাকবে। এর চারিদিকে রাউন্ড করে, মানে পড়বা যখন একটু ইমাজিন করে পড়ো, আমি যখন তোমাদের বয়সে ছিলাম এটা আমাকে কেউ বুঝাই দেয়নি, আমি একা একা এইভাবে চিন্তা করিয়ে পড়ছিলাম, সেটাই আজকে তোমাদেরকে পড়াচ্ছি। ঠিক আছে, সো এইটার বাহিরে এরকম গোল গোল করে কয়টা আছে? 8টা। এটার বাইরে সামনে 4টা, পিছনে 4টা, গোল গোল করে প্রোটিন গ্র্যানিউল থাকে এবং প্রোটিন গ্র্যানিউলগুলো একটা আরেকটার সাথে স্পোক দ্বারা সংযুক্ত থাকে। ডান, অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। ঠিক আছে, পরীক্ষায় যদি এটা চলেও আসে, এটার আসলে ছবি আঁকতে হবে, যেটা তোমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। সো এই কারণে আমি বলতেছি এটা আসবে না, তারপর আমি বলে রাখলাম, আমি পড়াইও দিলাম, পড়লে এইভাবে ইমাজিন করে
পড়ে ফেলবা। ঠিক আছে, ডান। সো এইবার আমরা চলে আসি, আমাদের ক্লাস হচ্ছে শেষ। নেক্সট ক্লাস মঙ্গলবার হচ্ছে খুবই কিউট একটা সুন্দর একটা টপিকের উপরে ক্লাস। আমি বলবো কেউ মিস দিবা না, কারণ ক্লাসের পর ক্লাসে হয়ে যাবে। সেটা হচ্ছে ক্রোমোজোম, আমাদের 6 নম্বর পর্বের ক্লাস, এবং অধ্যায় আমাদের কিন্তু শেষ। আসলে খুবই ইম্পর্ট্যান্ট অংশগুলো আমাদের শেষ হয়ে গিয়েছে। যারা এগুলোকে আত্মস্থ করতে পারছো, কংগ্রাচুলেশন টু ইউ। তুমি যদি এখানকার 10% আত্মস্থ করতে পারো, বিশ্বাস করো তুমি বাকিদের থেকে অনেক আগিয়ে গিয়েছো। আর এই 5 নম্বর পর্ব মানে আজকে থেকে মঙ্গল এবং বৃহস্পতিবার পর্যন্ত যে ক্লাসগুলো হবে সেটার উপরে ইনশাল্লাহ আগামী শনিবারে আমাদের 25 মার্কের এগেইন উইকলি এক্সাম হবে। সো যারা যারা এখনও কোর্সে এনরোল করো নাই, করে ফেলো, কারণ তোমরা দেখতেছো যে কোর্সের স্টুডেন্টরা কিন্তু বাকিদের থেকে জেনুইনলি আগায় যাচ্ছে। এটা আমার কোর্স বলে আমি বলছি না, ঠিক আছে? সো অযথা কথা বলে ক্লাস লেন্দি করার দরকার নাই। সবাই পড়াশোনা করো, সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম সবাই, আল্লাহ হাফেজ।